এইখান থেকে জাস্ট আপনি যে ক্রিয়েট নিউতে যাবেন। ক্রিয়েট নিউতে গেলে অনেকবার দেখানো হয়েছে এই জিনিস, বারবার আর দেখানোর কিছু নাই। এখান থেকে জাস্ট যেটা আমি বলতেছি, এখানে আপনি আপনার ইচ্ছে মতো আর্ট মোড নেওয়ার জন্য, যেমন এখানে যে সাইজগুলো দেওয়া আছে এগুলার বাইরে, ধরেন এখানে আপনি যখন নিলেন লেটারে, লেটার থেকে আপনি চলে আসবেন কি ইঞ্চিতে, যেহেতু আপনি প্রিন্টের কাজ করবেন, প্রিন্টের কাজগুলো অলওয়েজ ইঞ্চিতে থাকবে। ইঞ্চিতে চলে আসলেন, 8.5/11 থাকলো। 8.5 আপনার দরকার নাই, ধরেন আপনি নিজের ইচ্ছে মতো একটা আর্ট বোর্ড নেবেন। ধরেন আপনি নিলেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চের একটা আর্ট বোর্ড, তাহলে আপনি এখানে 10 বসায় দেন, এখানে 10 বসায় দেন, তাহলেই হয়ে যাবে। আর্টবোর্ড নেওয়ার পরে পরে যে জিনিসটা আপনার কাছে থাকে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে, থ্যাংক ইউ। তারপরে যে জিনিসটা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আর্টবোর্ডটা যে আপনি নিলেন, আর্টবোর্ডটা আসলে আপনার কাছে কিভাবে আসবে। ওরিয়েন্টেশন বলতে প্রথম যে ওরিয়েন্টেশনটা আছে এটা হচ্ছে পোর্ট্রেট মোড। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ মোড হচ্ছে, কেউ যদি ফটোগ্রাফি করে থাকেন সেটা খুব ভালোভাবে বোঝেন, আর কেউ যদি না বুঝে থাকেন সেটা আপনি সহজ বাংলায় বোঝেন। পোর্ট্রেট মোডটা হলো জাস্ট আপনার আর্টবোর্ডটা আপনাকে আড়াআড়ি ভাবে দিবে, লম্বা লম্বি ভাবে দিবে। যেমন A4 সাইজের একটা পেপারকে যদি আপনি চিন্তা করেন, A4 সাইজের পেপারকে আপনি যখন প্রিন্টারে প্রিন্ট করেন, যেই সাইজটাতে ও আসে লম্বা হয়ে, ওই জিনিসটা হচ্ছে আপনার পোর্ট্রেট মোডে আসে। আপনি যদি পেপারটাকে ঘুরায় আনেন, জাস্ট পেপারটাকে যদি ঘুরায় আনেন, তাহলে হচ্ছে আপনার এইরকম একটা মুডে আসে, যেটাকে হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ মুড বলে। তো এইখানে যে ওরিয়েন্টেশনটা দেখেন, এখানে একটা ইমেজও দেয়া আছে অলরেডি। এই ইমেজটা দেখলেই আপনি বুঝতে পারেন যে ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট মুড যেটা আসবে সেটা হচ্ছে আপনার এরকম লম্বালম্বি ভাবে আসবে আর্টবোর্ডটা, আর হচ্ছে পোর্ট্রেট মুডে যদি নেন এরকম আড়াআড়ি ভাবে আসবে। এখন বাই ডিফল্ট ধরেন এটা পোর্ট্রেট মুডে দেয়া আছে, আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপ মুডে নিতে পারেন। এখন আমার এখানে দেখেন আমি যতই ক্লিক করি ল্যান্ডস্কেপ মুডে যাচ্ছে না, এটা পোর্ট্রেট মুডেই আছে। ল্যান্ডস্কেপ মুডে আমি ক্লিক করার পরও যাচ্ছে না। কেন যাচ্ছে না? সমস্যাটা হচ্ছে এইখানে আমি 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ নিলাম, অর্থাৎ একটা স্কোয়ার সাইজ। স্কোয়ার সাইজে ল্যান্ডস্কেপেও যা, পোর্ট্রেট মোডেও তা। স্কোয়ার সাইজ আপনি যেদিকে ঘুরান সব দিকেই তো সমান, এই জন্য এখন এইখানে ধরেন 10 এর বদলে এইখানে যদি আমি 15 নিয়ে নেই, 15 নেওয়ার পরে এখন যদি আমি এখানে ল্যান্ডস্কেপ মোডে নেই, দেখুন এখন এটা অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ এখন আমি আর্টবোর্ডটাকে যে কোনো ওরিয়েন্টেশনে নিতে পারি। আগে এটা কেন নিতে পারিনি? কারণ আমার ওটা ছিল একটা স্কোয়ার সাইজের, তো স্কোয়ার সাইজ সব দিকেই সমান থাকে, এই জন্য ওটার যে ওরিয়েন্টেশনটা ওটা চেঞ্জ হচ্ছিল না। কারণ আপনি যদি নেন, তারপরে এখানে হচ্ছে আপনার পরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার। আর্টবোর্ড নাম্বার বলতে অ্যাকচুয়ালি আপনার কয়টা পেজ দরকার, যে আপনি কাজ করবেন মোট কতটা পেজ একসাথে নিয়ে কাজ করবেন। একটা পেজ নেবেন, দুইটা পেজ নেবেন, নাকি তিনটা পেজ নেবেন, এইখান থেকে আপনি ডিফাইন করে নিতে পারেন। বাই ডিফল্ট আপনাকে 1 দেয়া থাকে। এইখানে দেখেন উপরে যে ড্রপ ডাউন মেনুর মতো একটা আইকন দেয়া থাকে, বা উপরের দিকে যে আপ অ্যারো দেয়া থাকে, এইটাতে যদি আপনি ক্লিক করেন এই যে নাম্বারটা বাড়ানো যায়। আদারওয়াইজ আপনি এইখানে এটা সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে উপরের অ্যারো আপ অ্যারোতে যদি ক্লিক করেন তাও নাম্বারটা বাড়তে থাকে। অন্যভাবে আপনি এইখানে ক্লিক করে যদি মাউসের হুইলটা নিচে ড্র্যাগ করেন আর উপরে ড্র্যাগ করেন, মানে ঘোরান মাউসের হুইলটা, তাহলে হচ্ছে আর্টবোর্ডের নাম্বারটা বাড়ে। আপনি হচ্ছে এইখানে মেবি 100 পর্যন্ত অর 99 পর্যন্ত নেওয়া যায় ম্যাক্সিমাম। আপনি লোয়েস্ট যেটা নিতে পারবেন সর্বনিম্ন সেটা হচ্ছে 1। 1 এর নিচে আপনি নিতে পারবেন না, অর্থাৎ লিস্ট একটা আর্টবোর্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপাতত হচ্ছে আর্টবোর্ড নেওয়ার সময় আমরা এইটুকু পর্যন্ত দেখলাম, উইথ দেখলাম, স্কেলটা দেখলাম ইঞ্চিতে, হাইটটা দেখলাম, ওরিয়েন্টেশনটা দেখলাম, আর হচ্ছে আর্টবোর্ড কিভাবে নেবেন, যে কয়টা আর্টবোর্ড নেবেন ওইটা আমি দেখলাম। জি ভাইয়া, ভিডিও করা হচ্ছে। একটা জিনিস তো অনেকবার বলে দিছি যে হ্যাঁ ভিডিও করা হচ্ছে, আপনি কি পরে জয়েন করছেন নাকি আমি জানি না, বাট একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হচ্ছে বুঝবেন যে একই কথা যদি বারবার বলা লাগে সামনে ক্লাস আগানো যাবে না। তো যাই হোক, এইখান থেকে ধরেন আপনি আর্টবোর্ডটা নিয়ে নিলেন, যে একটা আর্টবোর্ড নিলেন, নিয়ে এখন আপনি যেটা করবেন এই যে অপশনগুলা, যে আরো কিছু অপশন আছে, যে ব্লিড লেখা আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স আছে, কালার মোড আছে, এই যে মোড সেটিংস আছে, এই জিনিসগুলোতে আমরা আপাতত যাচ্ছি না। আমরা এই জিনিসগুলোতে আরেকটু পরে আসবো যখন আপনি ডিজাইনে যাবেন, অ্যাকচুয়াল প্রিন্টের জন্য কোনো আর্টবোর্ড সেটআপ করবেন তখন। এখন হচ্ছে জাস্ট আপনি ইলাস্ট্রেটরটা শেখার জন্য বা টুলস গুলো শেখার জন্য একটা আর্টবোর্ড নিলে, যেটা অ্যাকচুয়ালি আপনি প্রিন্ট করবেন বা অন্য কোনো কাজে করবেন না, জাস্ট আপনার কাজের জন্য। এই জন্য এই অপশনগুলা আমরা একটু পরে আসবো, বা এই ক্লাসে না, আরো 2টা ক্লাস পরে হয়তো আমরা আসবো। আপাতত আমরা এই যে উপরে যতটুকু ছিল এতটুকু নিয়ে দেখেন, আমি ওরিয়েন্টেশনটা হচ্ছে পোর্ট্রেট মোডে রাখলাম, 10/15 ইঞ্চে রাখলাম, আর্টবোর্ড নিলাম একটা, আমি ক্রিয়েট দিলাম। আচ্ছা, যারা হচ্ছে ইলাস্ট্রেটরটা ইনস্টল করে ফেলছেন তারা চাইলে একই সাথে প্র্যাকটিস করে ফেলতে পারেন, যে আমি যখন দেখাচ্ছি বা কাজ করতেছি চাইলে আপনি এইভাবে একটু প্র্যাকটিস করে যেতে পারেন, আপনার ইচ্ছা। বাট আমি বলবো যে আপাতত কাজ না করা ভালো, জাস্ট আপনি দেখেন। কারণ আপনি যদি একসাথে কাজ করেন, আমি কাজ করতেছি আপনি কাজ করতেছেন, অ্যাকচুয়ালি আমি কি বলতেছি কি দেখাচ্ছি আপনার ওইদিকে অ্যাটেনশন থাকবে না।
তো অনেক কিছু আপনি মিস করে যাবেন। এই জন্য প্রথমে আপনি জাস্ট একটু দেখেন যে আমি কি কাজ করতেছি। আপনি আপনার কাছে তো ক্লাস ভিডিওটা থাকবেই, পরে যখন প্র্যাকটিস করবেন ক্লাস ভিডিওটা অন করে দেখে ওইভাবে করতে পারেন যে ক্লাস ভিডিও অন থাকলে আপনি কাজ করলেন, দেখলেন, ওইটা হয়ে যাবে। বাট আপাতত আপনি জাস্ট দেখেন। এখন দেখেন আমি হচ্ছে যখন নিলাম এই যে আমার 10 ইঞ্চ বাই 15 ইঞ্চের একটা এই যে আর্টবোর্ড, এই যে সাদা জিনিসটা এটাই হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ড চলে আসছে। এখন ইলাস্ট্রেটরের যেই ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আমার এখানে যে ইন্টারফেসটা শো করে বা যেটা দেখাচ্ছে এটার সাথে হয়তো আপনারটা মিলবে না। আপনারটা হয়তো অন্যরকম শো করতে পারে, যে এইখানে আমাকে যে টুলস গুলো দেখাচ্ছে, অনেকগুলো টুলস দেখাচ্ছে, আপনাকে হয়তো দেখাচ্ছে না। এখানে উপরে যে বারটা থাকে আমাকে এখানে দুইটা বার দেখাচ্ছে, আপনাকে হয়তো একটা বার দেখাচ্ছে। এরকম কিছু চেঞ্জ আপনারটার সাথে আমারটার হইতে পারে। এই চেঞ্জটা হচ্ছে যেটা, এটার জন্য আপনি দেখেন এই যে ইলাস্ট্রেটরের উপরে যে লাইনটা থাকে এটা হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারে যদি মেনু বার ধরে আপনি একদম ডান দিকে আসেন, ডান দিকে দেখেন এইখানে একটা অপশন থাকে, এই যে সার্চ সার্চ অ্যাডোবে স্টক, তার পাশে একটা অপশন থাকে, আমার এখানে লেখা আছে এসেনশিয়ালস ক্লাসিক। এইখানে দেখবেন আপনার হয়তো অটোমেশনটা দেয়া, হয়তো হয়তো আপনার এরকম অটোমেশনটা দেয়া, আদারওয়াইজ আপনার হচ্ছে পেইন্টিং বা এরকম কোনো একটা কিছু দেয়া। অর্থাৎ এইখান থেকে যে জিনিসটা হয়, আপনার এইখান থেকে যে ইলাস্ট্রেটর ইন্টারফেসটা চেঞ্জ করে নেওয়া যায়, আপনি আপনার কাজের সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আমারটার মতো যদি করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি এসেনশিয়াল থাকে, হয়তো আপনারটা এসেনশিয়াল বাই ডিফল্ট এসেনশিয়াল সিলেক্ট করা, এই যে এরকম দেয়া আছে, আপনার ইন্টারফেসটা হয়তো বাই ডিফল্ট এসেনশিয়ালে আছে। এখান থেকে আপনার এখানে যদি এসেনশিয়ালস ক্লাসিকটা থাকে, আপনি এসেনশিয়ালস ক্লাসিকে চলে যেতে পারেন। অনেকের হয়তো এসেনশিয়াল ক্লাসিক মুডটা নাই, ক্লাসিক মুডটা যদি না থাকে আপনি যেটা চলে যাবেন লেআউট মুডে চলে যাবেন। আপনি যদি লেআউট মুডেও চলে যান তাতেও আপনার হবে। অথবা আপনি যেটা করতে পারেন আপনার সুবিধা মতো এই যে প্রিন্টিং বা ট্রেসিং যেই লেআউটটা আপনার পছন্দ হয় বা যেটা আপনার ঠিক লাগে ওইটা নেন। আপনি যদি ক্লাসিকটা থাকে আমি বলবো যে এখন আপনাদের আপাতত আপনি ক্লাসিকটায় চলে যান, এসেনশিয়াল ক্লাসিক যেটা আছে ক্লাসিকে চলে যান। তাহলে ক্লাসিকে যদি চলে আসেন, আমার এখানে আপনি যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এক্স্যাক্ট এটার মতোই আপনাকে শো করবে। ওকে, এতটুকু যদি শো করে বা এই পর্যন্ত যদি আসতে পারেন আপনি, আসার পরে আপনার যে জিনিসটা এখানে জানবেন সেটা হচ্ছে এই ইন্টারফেসটা সম্পর্কে আপনাকে জাস্ট একটু বলে নেই বা আপনি জেনে রাখেন যে ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কোথায় কি আছে বা কোনটাকে কি বলে। এইখানে উপর দিকে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এই জিনিসগুলো এইটা হচ্ছে আপনার মেনু বার। এগুলো হচ্ছে আপনার মেনু। মেনুর নিচে আরেকটা যে সেগমেন্ট দেখতে পাচ্ছেন বা আরেকটা লাইন দেখাচ্ছে, এইটা হচ্ছে আপনার অপশন বার। এটাকে বলে অপশন বার। কোনো টুলস এর বা আপনি কাজ করতে গেলে যে অপশনগুলো আপনার এখানে আসে বা দরকার পড়ে বা টুলস এর সাথে সাথে যেই নতুন অপশনগুলো আপনার সাথে এড হয়, অপশনগুলো হচ্ছে এই বারে এড হবে। আপনি দেখবেন বিভিন্ন সময় এইখানে আপনার টুলস অনুযায়ী আপনি যেই টুলসটা নিয়ে কাজ করতেছেন বা যেই জিনিসটা নিয়ে কাজ করবেন, যেই টুলটার কাজ করবেন, তখন দেখবেন ওটা সিলেক্ট করার সাথে সাথে এখানে অপশন বারটা চেঞ্জ হয়, নতুন নতুন কিছু অপশন চলে আসে, অর্থাৎ টুলস অনুযায়ী অপশনগুলো চেঞ্জ হতে থাকে। এই জন্য এটা হচ্ছে আপনার অপশন বার। তারপরে আপনি বাঁদিকে যেটা দেখেন, বাঁদিকে এই প্যানেলটা, বাঁদিকে এটা হচ্ছে আপনার টুল বার। এইখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর টুলস গুলো থাকে, যে টুলস গুলো দিয়ে আপনি কাজ করবেন। এখানে এরকম টুলস বার গুলো থাকে, দেখেন এইখানে হচ্ছে একটা আপনার ড্রপ ডাউন মেনুর মতো একটা আইকন দেয়া থাকে, অ্যারো দেয়া থাকে। এইটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এটা জাস্ট ভেতরের দিকে হাইড হয়ে যায়। অর্থাৎ আপনার যে টুলগুলো ছিল ওইগুলো সিঙ্গেল রোতে শো করে, সিঙ্গেল কলামে শো করতেছে, একটা সিঙ্গেল কলাম হয়ে গেছে। আপনি যদি আবার এখানে ক্লিক করেন, দেখেন ডাবল কলাম চলে আসছে, অর্থাৎ সবগুলা একসাথে আবার শো করে। আপনি চাইলে এটাকে ভেতরে হাইড করে রাখতে পারেন। সেম ওয়েতে আপনি যদি আপনার স্ক্রিনের ডান দিকে আসেন, ডান দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ডান দিকের এই জিনিসটাকে বলে প্যানেল। প্যানেলগুলোকেও এখন ডিফল্ট অবস্থায় এটা হাইড করা আছে। আপনি যদি এই মেনুটাতে ক্লিক করেন, এক্সপ্যান্ড করেন, এই জিনে প্যানেলগুলোকে আপনাকে শো করে। আবার এখানে ক্লিক করেন, এই যে এই প্যানেলগুলো আপনাকে শো করছে। আপনার যদি দরকার না পড়ে প্যানেলগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন, জাস্ট ক্লিক করবেন, প্যানেলগুলো হাইড হয়ে থাকবে। এই যে প্যানেলগুলাতে এইগুলা ডিফারেন্ট ডিফারেন্ট মেনু, ডিফারেন্ট ডিফারেন্ট অপশন, ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য আপনি এই অপশনগুলা ইউজ করে থাকেন। আর এই যে অপশনগুলা এগুলা সবই হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ করে নিতে পারেন বলতে, যেমন ধরেন এইখানে যে উপরের দিকে যে অপশনটা আছে, আমার এখানে যেটা প্যালেটটা আছে, এইটাকে আমি যদি এখন ক্লিক করে এখানে বাইরে নিয়ে আসি, দেখেন এটা বাইরে চলে আসে। আমি এটাকে ওপেন করি, এটা হচ্ছে কালারের একটা প্যালেট ছিল, এইটা হচ্ছে একটা প্যালেট। আবার এইখানে ধরেন এই যে আরেকটা প্যালেট, এই প্যালেটটা আমি নিয়ে আসলাম, এই প্যালেটটা ওপেন করলাম, এটা হচ্ছে আমার সোয়াচের প্যালেট। সোয়াচ হচ্ছে আপনার কিছু কালার ইলাস্ট্রেটর বাই ডিফল্ট আপনাকে প্রথম থেকে দিয়ে রাখছে, ওইগুলো পরে বোঝাবো। জাস্ট এখন বোঝেন যে এইখানে হচ্ছে একটা কালারের প্যালেট ছিল, একটা সোয়াচের প্যালেট ছিল। এই যে এইখান থেকে আমি অপশন বার থেকে এই আমার প্যানেল থেকে যে এইটাকে জাস্ট আলাদা করে নিয়ে আসলাম,
এরকম করে আলাদা প্রতিটা বক্সকে বলা হয় প্যালেট। এইটা হচ্ছে কালারের প্যালেট, এটা হচ্ছে সোয়াচের প্যালেট। সোয়াচের প্যালেটের মধ্যে অ্যাড করা আছে ব্রাশের প্যালেট আর সিম্বলের প্যালেট। এখানে কালার, কালার গাইড, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা প্রতিটা আলাদা আলাদা হচ্ছে একটা প্যালেট। এই প্যালেটটাকে, দুইটা প্যালেটকে যখন আমি একসাথে এইখানে নিয়ে আসলাম, দেখেন এই যে আমাকে নীল রঙের একটা লাইন শো করতেছে, যখন আমি ছেড়ে দিব এই দুইটা একসাথে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি যখন মুভ করি, এখন দুইটা একসাথে মুভ করতেছে। আমি যদি হাইড করি, দুইটা একসাথে হাইড হয়ে যাচ্ছে। এই দুইটাকে যখন আমি একসাথে ক্লিপ করে দিলাম বা দুইটাকে একসাথে জয়েন করে দিলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে প্যানেল। অর্থাৎ দুইটা ছিল আমার এই যে আলাদা আলাদা প্যালেট, দুইটা যখন আলাদা আলাদা থাকে বক্সগুলা, এগুলাকে বলা হয় প্যালেট। হ্যাঁ, লেআউট মোডটা দিয়ে করতে পারেন। আমি তো বললাম যে আপনার যদি ক্লাসিক মোডটা না থাকারই কথা, হয়তো ক্লাসিক মোডটা যদি না থাকে আপনি লেআউটটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, সব জিনিসই একই। জাস্ট হচ্ছে এই যে এই প্যালেটগুলো নিজে কাস্টমাইজ করে নেওয়া যায়। এইজন্য আমার এখানে আগে থেকে যেহেতু কাস্টমাইজ করা ছিল, আপনার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট, আসলে এগুলা আপনি আবার নিয়ে আসতে পারেন। যেমন আমি এখান থেকে যেটা নিয়ে আসলাম, এখন ধরেন এই যে প্যানেলটা যে ছিল, হ্যাঁ আসি, আমি আসতেছি, যে ক্লোজ করে ফেললে কিভাবে আসবেন দেখাচ্ছি। একটু ধাপে ধাপে আসেন, আগে যে লাভ নাই। দেখেন এইখানে যেটা ছিল এটাকে বলতেছি আমি প্যানেল, সরি এটাকে বলতেছি প্যালেট। এটাকে আলাদা আলাদা করে প্রতিটাকে বলে এক একটা প্যালেট। আর এইটাকে যখন আমি দুইটাকে একসাথে অ্যাড করে দিলাম, এটাকে বলা হচ্ছে একটা প্যানেল। এটা হচ্ছে একটা প্যানেল হয়ে গেছে। এটাকে চাইলে এখন আমি এইভাবে হাইড করে দিতে পারি, থাকলো। এখন ধরেন আপনি কোনো কাজে আপনার এটা দরকার নেই, এরকম একটা প্যানেল আপনি নিয়ে আসলেন, কালারের প্যানেলটা আপনার দরকার নেই, এটাকে জাস্ট আপনি এখান থেকে ক্লোজ করে দিলেন। সোয়াচের যে প্যানেলটা, এটাকেও ক্লোজ করে দিলেন। তাহলে এইখানে কিন্তু আর এটা অ্যাড নাই, তাই না? এখানে অ্যাড নাই, বাট কোনো কারণে যদি এই জিনিসগুলো আপনার দরকার পড়ে, যেমন ধরেন আপনাকে কালারের প্যালেটটা দরকার পড়বে অথবা সোয়াচের যে প্যালেটটা ছিল ওইটা দরকার পড়বে, এইখানে আপনার প্যানেলে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, যে প্যানেলে কোনো কিছু অ্যাড করবেন বা কোনো উইন্ডো, কোনো কালার প্যালেট, আপনার সোয়াচ প্যালেট বা অন্যান্য যেই প্যালেটগুলো থাকে, নতুন কোনো প্যালেট আপনার লাগবে, সেটার জন্য আপনি যাবেন আপনার যে অপশনটা ছিল, মেনু বারটা ছিল, মেনু বারে এইখানে আসে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যখন ক্লিক করবেন, উইন্ডোতে ক্লিক করার পরে নিচের দিকে যেইগুলো আছে, যে অ্যাকশন থেকে শুরু করে অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, অ্যাসেস এক্সপোর্ট, এই যে নিচে যা যা আছে, এই যে দেখেন এখানে আরেকটা মেনু আছে, ড্রপ ডাউন মেনুর মতো দেওয়া থাকে, ক্লিক করলে যে নিচের দিকে আমরা যেতে পারি, এই জিনিসগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার প্যালেট। যখন আপনার যেই প্যালেটটা থাকে, যেমন আমি কালার প্যালেটটাকে ক্লোজ করে ফেলছিলাম, এখন আমার কালার প্যালেটটা দরকার, এইখান থেকে যে আমি কালারে আসলাম, ক্লিক করলাম, কালার প্যালেটটা আমার আবার চলে আসছে। চলে আসার পরে এখন আমি যদি চাই এই প্যালেটটা আমি এই প্যানেলের সাথে আবার অ্যাড করবো, বা এইখানে আমি অ্যাড করে দিব আমার এই বারের সাথে, যে প্যানেল বার, যেটা প্যানেল বারে এটা থাকবে, তাহলে হচ্ছে এইটাকে জাস্ট এইখানে, এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসেন। দেখেন এখানে যখন আমি নিয়ে আসি, যে ব্লু কালার একটা আইকন আমাকে শো করবে, কালারটা ব্লু হয়ে যায়, অর্থাৎ বোঝাচ্ছে এখন যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি যদি ছেড়ে দেই, এটা অ্যাড হয়ে গেছে। দেখেন এটা ছিল আমার এই যে কালারের প্যালেটটা, যেটা আমি যদি এটাকে ওপেন করি, যে আমার যে কালার প্যালেটটা ছিল এটা আমি যদি হাইড করে রাখি, এবার দেখাচ্ছে আমি চাইলে এটাকে আবার এখানে আনলক করে নিয়ে আসতে পারি। আমি যদি আবার এই যে আনলক করে নিয়ে আসলাম, এটাকে যদি চাই আবার আমি ড্র্যাগ করে এখানে নিয়ে এসে যদি ছেড়ে দেই, আবার এটা আমার প্যানেলে লক হয়ে গেল। চাইলে আমি এটাকে উপরেও নিয়ে আসতে পারি, ধরেন এটা আমার উপরে দরকার, আমি সবার উপরে এখানে নিয়ে আসলাম, এই যে কালারের প্যালেটটা আমার এখন উপরে চলে আসছে। অর্থাৎ এইভাবে আপনি আপনার দরকার অনুযায়ী যখন যেই প্যালেটটা দরকার পড়ে, আপনি ওইভাবে এই প্যানেলটাকে সাজায় নিতে পারেন। যে কোন কোন প্যালেটগুলো আপনার বেশি দরকার পড়ে বা কাজের জন্য যে জিনিসগুলো দরকার, ওইগুলো আপনি হাতের কাছে রাখার জন্য এই প্যানেলটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো সবই এখান থেকে আলাদা করে নিয়ে আসা যায়, আবার এখানে লক করে আপনার আপনার যদি দরকার পড়ে এখানে লক করে রাখতে পারেন। যেমন এখানে আমার যে জিনিসগুলো আমার ফ্রিকোয়েন্টলি দরকার পড়ে, ওই জিনিসগুলো আমি লক করে রেখেছি, বা যে জিনিসগুলো আমি বারবার এগুলো নিয়ে কাজ করি। তো আপনি যখন কাজ করবেন, আপনি যেই ধরনের কাজ করতেছেন বা যে কাজটা করতেছেন, ওই অনুযায়ী আপনার প্যানেলটা আপনি সাজায় নিতে পারেন। ওকে। আর এইগুলো হচ্ছে প্যানেলে কখন কোনটা আসবে বা কোনটা নিবেন, এগুলা কাজের সময় আমরা এক একটার সাথে এক একটা চলে আসবে। তো এই জিনিসগুলা তো আপনারা মোটামুটি বুঝছেন, যে এইখানে হচ্ছে এই আপনার প্যানেল বার কি কাজ করে, এখানে হচ্ছে যে প্যালেটটা কি কাজ করে, এখানে হচ্ছে আপনার মেনু বার, আর এটা হচ্ছে আপনার অপশন বার। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে বলেন তো? যে কেউ বুঝতে পারেন নাই বা এতটুকুর মধ্যে কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে জানান। যার সমস্যা আছে, যে বুঝছেন সে বলার দরকার নাই, যে বোঝেন নাই সে বলেন।
অপশন বার হচ্ছে আপনার সেকেন্ড যে রোটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন এই যে স্ট্রোক লেখা আমাকে দেখাচ্ছে, স্ট্রোক লেখা ইউনিফর্ম, যে 5 রাউন্ড পিটি, ওপাসিটি 100%, এই যে লাইনটা যেটা, এটা হচ্ছে আপনার অপশন বার। তার উপরে যে লাইনটা যেখানে হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, এই যে এই মেনু, এই লেখাগুলো থাকে, অপশনগুলো থাকে, এটা হচ্ছে আপনার মেনু বার। এগুলো হচ্ছে আপনার মেনু। যেমন ফাইলে ক্লিক করলে ফাইল মেনুতে আরো কিছু সাব মেনু থাকে, এডিটে গেলে আরো কিছু সাব মেনু থাকে, অবজেক্টে এরকম প্রতিটা মেনুর নিচে আরো কিছু সাব মেনু থাকে। তো উপরে যেটা এটা হচ্ছে আপনার মেনু বার, আর নিচে তারপরে যেটা এটা হচ্ছে আপনার অপশন বার। নেক্সট, আর কারো কোনো প্রবলেম? আর কেউ বোঝেন নাই এই জিনিস, মানে এতটুকু যতটুকু দেখানো হচ্ছে জাস্ট অপশন বার, মেনু বার, প্যানেল, প্যালেট, আর হচ্ছে কোনটা কোনগুলো হচ্ছে টুল বার আর টুলগুলা, যেগুলো দেখানো হচ্ছে এতটুকু পর্যন্ত বোঝেন নাই? এরকম কেউ আছেন যে বোঝেন নাই? কোনটা ভাইয়া, কোনটা আরেকবার দেখতে চাচ্ছেন? আচ্ছা, প্যানেলটা তো ভাইয়া এইমাত্র বললাম যে এটাই হচ্ছে আপনার প্যানেল। এখানে আপনি কোন জিনিসটা বোঝেন নাই সেটা একটু বলেন। আচ্ছা, এইটা হচ্ছে এই যে প্যানেল বারটা। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। প্যানেল বারটা হচ্ছে আপনার বাই ডিফল্ট দেয়াই থাকে। এই প্যানেল বারটা বাই ডিফল্ট দেয়া থাকে, এইখানে এই অপশনগুলোও বাই ডিফল্ট দেয়া থাকে। এখন হচ্ছে এই অপশনগুলোর বাইরে যদি আপনার নতুন কোনো কিছু অ্যাড করা লাগে, সেটা অ্যাড করতে চাইলে আপনি উইন্ডো থেকে গিয়ে যেই অপশনটা আপনার দরকার, এইখানে এই যে যেই প্যানেলগুলো থাকে বা যেই প্যালেটগুলো থাকে, ধরেন আপনি এখান থেকে এই যে এই প্যানেল, আপনি ধরেন কালারটাকে আমি রিমুভ করে দেই। ধরেন কালারটাকে আমি এই যে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলে বাইরে চলে আসে। এখন আমি এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে এই আমার প্যানেল থেকে কালারের প্যালেটটা কিন্তু চলে গেল। এখন কোনো কারণে আমি প্যানেলে কালার প্যালেটটা অ্যাড করতে চাচ্ছি, আমি সেটার জন্য হচ্ছে আবার হচ্ছে আমার মেনু থেকে উইন্ডোতে যাব। মেনুতে যে উপরে যে উইন্ডো থাকে উইন্ডোতে যাব। উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে আমার দরকার ছিল কি কালার। এখানে আপনি নেভিগেট করেন যে কালারটা কোথায় আছে, এই যে কালারটা আছে, আপনি জাস্ট কালারে ক্লিক করেন। এখন এই যে দেখেন কালারের প্যালেট আপনার কাছে চলে আসছে, তাই তো? কালার প্যালেট যদি চলে আসে, এটাকে, এই প্যালেটটাকে আপনি চাচ্ছেন আপনার এই বারে অ্যাড করে দিবেন, অর্থাৎ লক করে দিবেন এই বারের সাথে। জাস্ট এটাকে ক্লিক করে এখানে বারের মাঝখানে এসে ধরেন, দেখেন বারের এখানে যে ব্লু কালার আইকন চলে আসে বা ব্লু কালার শো করে, যখন ব্লু কালার শো করে তখন যদি আপনি ছেড়ে দেন, এটা এখানে লক হয়ে যাবে। বুঝা গেল? এখন আপনি যদি চান কোনো কারণে এটাকে উপরে নিয়ে যাবেন, জাস্ট ক্লিক করে এটাকে ধরে উপরে নিয়ে যান, যেখানে দরকার ওখানে ছেড়ে দেন, দেখেন কালারের প্যালেটটা উপরে চলে আসছে। বুঝতে পারছি আমি ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। আর কেউ, আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, তারপরে এখানে যেটা ছিল, আপনি জানলেন যে কোনটা কি। এখন হচ্ছে আপনার এই যে আর্টবোর্ডটা, আর্টবোর্ডটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আর্টবোর্ডটাকে কন্ট্রোল করার জন্য, যেমন এখন যে আর্টবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 10 বাই 15 ইঞ্চের একটা আর্টবোর্ড নিলাম, এবং আর্টবোর্ডটা এখন আপনাকে ফুল প্রিভিউ মোডে, অর্থাৎ পুরোটা কতটুকু আছে, যে বা পুরো আর্টবোর্ডটা কতটুকু, যে একসাথে পুরো আর্টবোর্ডটা আপনাকে শো করে যে 10 বাই 15 ইঞ্চের। আর এইখানে যদি আপনি নিচের দিকে আসেন, একদম আপনার ইলাস্ট্রেটর স্ক্রিনের নিচের দিকে, এখানে 41.04%, অর্থাৎ এই আর্টবোর্ডটা এখন আপনাকে 41% দেখাচ্ছে, 100% ভিউ দেখাচ্ছে না। আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে হচ্ছে ফিট অন স্ক্রিন, একদম পুরো স্ক্রিনে আপনার ফিট হয়ে আসবে, যেটা সেটা হচ্ছে 40 পয়েন্ট। এক একটা স্ক্রিনে এক এক রকম হতে পারে, স্ক্রিনের হচ্ছে রেজুলেশন অনুযায়ী এটা চেঞ্জ হয়। এখানে হচ্ছে আমার হচ্ছে 40.32% হচ্ছে ফুল ভিউ আমার চলে আসে, এবং ফুল ভিউ চলে আসে। এইখান থেকে আপনি স্ক্রিনটাকে জুম করে দেখতে পারেন আপনার আর্টবোর্ডটাকে। ধরেন আপনি 100% পর্যন্ত জুম করতে পারেন। 100% যদি জুম করেন, এটা হচ্ছে আপনার একদম ফুল প্রিভিউ, যে আপনি যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চের আর্টবোর্ডটা নিলেন, ওটা হচ্ছে পুরো স্বাভাবিক অবস্থায় যেরকম লাগবে। এখন আপনি চাইলে ইলাস্ট্রেটরে আপনি সর্বোচ্চ 64,000% পর্যন্ত জুম করে দেখতে পারেন। আপনি আপনার একটা কাজ তাহলে হচ্ছে আপনি কোন পর্যন্ত জুম করতে পারেন, আপনি ইমাজিন করেন যে 100%-এর পরে, যে 100 কি, আমরা তো 100টাকেই সর্বোচ্চ ধরে নিই, 100%-এর পরেও এখানে আপনি ইলাস্ট্রেটরে 64,000% পর্যন্ত জুম করে দেখতে পারেন। তো এত বেশি জুম করা আপনার হয়তো দরকার পড়বে না। আপনি হচ্ছে নরমালি যতটুকু জুম করা দরকার, 100% প্রিভিউ যেটা 100%, এরপরে খুব একটা হয়তো আপনার দরকার পড়ে না। এখন এই আর্টবোর্ডটাকে কন্ট্রোল করার জন্য আপনার হচ্ছে দেখেন এইখানে টুল বারে ডান দিকে যে বারটা, সরি বাঁ দিকে যে বারটা, বায়ের যে এখানে টুল বারে একদম নিচের দিকে এই যে বড় কালারের যে হোয়াইট কালারের একটা বোর্ড দেখায় বা একটা স্কোয়ার শেপ দেখায়, তার উপরে একটা হ্যান্ড টুল দেখাচ্ছে, হাতের আইকন যেটা, হ্যান্ড টুল, এই টুলটাকে আপনি সিলেক্ট করেন। জাস্ট মাউস নিয়ে এটার উপরে ক্লিক করেন, টুলটা সিলেক্ট হয়ে যাবে।
এই টুলটা যখন সিলেক্ট করলেন, এই টুলটা নিয়ে এখন এই যে আপনি যদি আর্টবোর্ডের উপর আসেন, দেখেন একটা হাতের মতো শো করে। এইটা দিয়ে যেটা করা যায়, এই আর্টবোর্ডটাকে মুভ করানো যায়। দেখেন আপনি ক্লিক করে এইটাকে আর্টবোর্ডটাকে মুভ করতে পারবেন, উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন, সাইডে নিতে পারেন, বিভিন্ন দিকে আর্টবোর্ডটাকে আপনি মুভ করতে পারেন। এই হ্যান্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে মুভ করা যায়। মুভ করার পাশাপাশি আপনার কাছে যে জিনিসটা আছে, যে হ্যান্ড টুলের পাশে দেখেন আরেকটা অপশন আছে, যে ম্যাগনিফাইং গ্লাস, যেটা এটা হচ্ছে জাস্ট আপনার জুম টুল। জুম টুলটা আপনার কি করে, আর্টবোর্ডটাকে আপনি জুম করবেন, আপনি জুম ইন করবেন, জুম আউট করবেন, এই কাজে ব্যবহার করা হয়। জাস্ট আপনি জুম টুলটা নিলেন, জুম টুলটা যখন নিলেন, এই যে বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার প্লাস থাকে, অর্থাৎ আপনি যদি ক্লিক করেন আর্টবোর্ডটা জুম হতে শুরু করবে। দেখেন 100% ছিল, এখানে 30%, 300% চলে আসছে। আপনি যদি জুম করেন নিচে দেখতে পারবেন 400%। এখন হচ্ছে কোনো কারণে আপনার জুম আউট করতে হবে। জুম আউটটা কিভাবে করবেন, আপনি জাস্ট এই যে এখন তো প্লাস, আপনি যতবার ক্লিক করবেন শুধু জুম ইন হতে থাকবে। জুম আউট করার জন্য আপনার কিবোর্ড থেকে জাস্ট অল্টার চেপে ধরবেন। অল্টার বাটনটা চেপে ধরার সাথে সাথে দেখেন এই আইকনটা প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস যখন হয়ে যাচ্ছে, এখন যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন আবার জুম আউট হচ্ছে। ওকে, জুম আউট হতে হতে এই জিনিসটা একদম নিচে চলে আসছে, তাই না? এখন আমি এটাকে আবার উপরে আনবো কিভাবে, এই যে হ্যান্ড টুল যেটা আছে, হ্যান্ড টুল নিয়ে এটাকে আর্টবোর্ডটাকে মুভ করে নিয়ে আসা যায়। এইটা হলো আপনি হচ্ছে যে টুলস গুলা দিয়ে কিভাবে ইউজ করবেন, আপনি কিভাবে হচ্ছে এই টুলস থেকে ইউজ করবেন। আপনি যেটা করতে পারেন, এখানে একটা শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাট ইউজ করলে আপনি যদি শর্টকাট গুলা শিখে যান, বা বিভিন্ন টুলস এর শর্টকাট গুলা যদি মনে রাখতে পারেন, বা বিভিন্ন কাজের শর্টকাট গুলা যদি মনে রাখতে পারেন, আপনার কাজের ইফিসিয়েন্সিটা বেড়ে যায়, অর্থাৎ আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। এটার জন্য আপনার হচ্ছে এই যে হ্যান্ড টুলটা আপনি ইউজ করতেছেন, ধরেন আমি এই যে প্রথম যে টুলটা, এটা সিলেকশন টুল, ওটা পরেতে আসবো। এই টুলটা থাকলে আমি হ্যান্ড টুলটা নিলাম না। যে কোনো একটা টুলে থাকা অবস্থায় আপনি যদি আপনার কিবোর্ড থেকে জাস্ট স্পেস বারটা চেপে ধরেন, সাথে সাথে আপনি যেই টুলেই থাকেন না কেন, ওইটা হ্যান্ড টুলে কনভার্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি স্পেস বারটা চেপে ধরে রাখবেন, আবার ছেড়ে দেন, এটা আপনি যেই টুলটা ইউজ করতেছিলেন ওই টুলে চলে আসবে। যেমন এখন আমার সিলেকশন টুলটা ছিল, আমি এখান থেকে স্পেস বার চেপে ধরলাম, আমার এটা হ্যান্ড টুল হয়ে গেছে। যখন হ্যান্ড টুল হয়ে গেল, এখন আপনি যেটা করতে পারবেন, হ্যান্ড টুল দিয়ে এখন এটাকে আপনি আর্টবোর্ডটাকে এই যে স্পেস বার ধরে রেখে হ্যান্ড টুলটাকে অ্যাক্টিভ করে আপনি এটাকে মুভ করতে পারেন, যেদিকে আপনার মুভ করতে ইচ্ছা। এখন আপনি জুম করার জন্য যেটা শর্টকাটটা ইউজ করতে পারেন, জুম করার জন্য হচ্ছে আপনার কিবোর্ডে যে অল্টার বাটনটা আছে, অল্টার বাটনটা চেপে ধরে রেখে আপনার মাউসের হুইলটা যদি উপরের দিকে ঘোরান, তাহলে এটা জুম ইন হবে। আপনি অল্টার বাটনটা ধরে রেখে যদি মাউসের হুইলটা নিচের দিকে ঘোরান, তাহলে এটা জুম আউট হবে। শর্টকাট গুলো বলে দিলাম, যে এইখান থেকে বারবার এই দুইটা রুলস আপনার ইউজ করা লাগবে না আপনি, কারণ এই কাজটা আপনার প্রচুর করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে জুম ইন জুম আউট করতে হবে, কারণ ডিজাইনের সময় আপনাকে জুম করে দেখতে হবে, জুম আউট করে দেখতে হবে, ফুল স্ক্রিন করে দেখতে হবে, স্ক্রিনের হচ্ছে আবার আহ, এটাকে একদম হচ্ছে ছোট করে দেখতে হবে, বড় করে দেখতে হবে, অনেক ভাবে আপনার দেখার দরকার পড়ে। একদম হয়তো এই কর্নারে যে অংশটুকু আছে এইটুকু দেখতে হতে পারে, এটাকে মুভ করতে হতে পারে, আউটপুটটাকে প্যান করতে হতে পারে। এই জন্য এই দুইটা শর্টকাট আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যান্ড টুলের জন্য যেটা ইউজ করবেন, সেটা হচ্ছে স্পেস বার চেপে ধরে রাখবেন, হ্যান্ড টুল অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি আর্টবোর্ডটাকে মুভ করতে পারেন। আর আপনার যদি জুম ইন করতে হয়, অল্টার ধরে রেখে মাউস হুইলটাকে যদি উপরের দিকে আপনি ঘোরান, জুম ইন হবে। আবার অল্টার ধরে রেখে যদি মাউস হুইলটাকে নিচের দিকে ঘোরান, তাহলে হচ্ছে জুম আউট হবে। এটা ছাড়াও আপনি অল্টার ধরে রেখে যদি, আচ্ছা, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। আর হচ্ছে আপনি ধরেন কন্ট্রোল ধরলেন, কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোলটা পরে আসবো, এটা জাস্ট হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। আর যেটা হচ্ছে ধরেন এখন আপনি চাচ্ছেন প্রিভিউ মোডে নিয়ে আসতে, অর্থাৎ এটা হচ্ছে পুরো উইন্ডোতে ফিট হয়ে যাবে আর্টবোর্ডটা, যেটা আমরা ডিফল্ট মোডে আসে, যে এইটা তো এখন আর্টবোর্ডটা আমি জুম আউট করে ফেলছি। আর অনেকে জুম আউট করতে করতে এরকম ছোট করে ফেলেন, যে এইটা হচ্ছে আবার জুম ইন করতে গেলে অনেক বড় করে ফেলেন। এত বড় করে ফেলছেন যে এখন কতটুকু জুম আউট করবেন বা কি করবেন, আর্টবোর্ডটা কিভাবে নিয়ে আসবেন, পুরো স্ক্রিন এরকম হোয়াইট হয়ে যায়, প্রথম দিকে এরকম করে। এটার জন্য আপনি যেটা ইউজ করতে পারবেন প্রিভিউ মোডে নিয়ে আসার জন্য, অর্থাৎ ফিট প্রিভিউ, যেটা উইন্ডোজ ফিট অপশন, যেটা ওটার জন্য হচ্ছে আপনি উইন্ডোজ আপনার কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে রেখে কন্ট্রোল জিরো প্রেস করবেন। কন্ট্রোল জিরো যখন প্রেস করবেন, তখন হচ্ছে এটা আপনার আর্টবোর্ডে ফিট হয়ে যাবে, আপনার উইন্ডোতে আর্টবোর্ডটা ফিট হয়ে যাবে। জাস্ট ধরেন আপনি কোনো কারণে এরকম জুম ইন করে ফেললেন খুব বেশি, এটার জন্য আপনি যেটা করবেন, এটার জন্য জাস্ট কন্ট্রোল জিরো প্রেস করবেন, এটা উইন্ডো ফিটে চলে আসবে, বা আপনার যে প্রিভিউ মোডটা চলে আসবে। আবার যদি আপনি জুম আউটও করে ফেলেন, কোনো সমস্যা নাই, এখান থেকে হচ্ছে জাস্ট কন্ট্রোল জিরো দিবেন, চলে আসবে। তো এই দুইটা তিনটা শর্টকাট আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি চাইলে প্রথম দিকে যদি মনে না থাকে জাস্ট একটু নোট ডাউন করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কাজের সময় আপনার মনে থাকে। এখন হচ্ছে আপনি এই আর্টবোর্ডটা দেখলেন,
বা আর্টবোর্ডটা কিভাবে কন্ট্রোল করে এটাও দেখলেন। তারপরে যে জিনিসটা আপনার আরেকটু দরকার সেটা হচ্ছে এই দুইটা টুলের উপরে, হ্যান্ড টুলের উপরে দেখেন আরেকটা টুল আছে। আপনি যখন টুলের উপরে আপনার মাউসের কার্সরটা নিয়ে যাবেন, মাউসটা নিয়ে রাখবেন, সেখানে দেখবেন সাথে সাথে টুলসগুলোর যে নাম দেখায় যে কোন টুলসটাকে কি বলে। আমি যখন এখানে রাখতেছি আমাকে বলতেছে হ্যান্ড টুল, পাশে ব্র্যাকেটের মধ্যে এইচ বাটন, এইচ লেখাটা শো করে। এইচ এর মিনস হচ্ছে এটা শর্টকাটটা হচ্ছে এইচ, অর্থাৎ আপনি যদি এই অবস্থায় আপনার কিবোর্ড থেকে এইচ বাটনটা প্রেস করেন এটা অল নিচে নিচে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনার এই টুলস গুলোরও শর্টকাট দেওয়া আছে, আপনি যদি চান শর্টকাট গুলো মনে রাখতে পারলে আরো ফাস্ট কাজ করতে পারবেন। তারপরে ধরেন এইখানে যে আর্টবোর্ড টুলটা আছে, আর্টবোর্ড টুলটা আপনি সিলেক্ট করলেন। আর্টবোর্ড টুলটার কি কাজ, উপরে যে টুলটা, যখন আমি দেখেন আমার সাধারণত আর্টবোর্ডটা এইভাবে ছিল, এইভাবে থাকা অবস্থায় আর্টবোর্ডটা এইভাবে ছিল, আমি হচ্ছে আর্টবোর্ডটা থেকে এইখানে যখন আমি এই আর্টবোর্ড টুলটা নিলাম, আর্টবোর্ড টুল নেওয়ার সাথে সাথে আমার এখানে অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখায় যদি লক্ষ্য না করেন, এখন দেখেন অপশন বারে আমার যে অপশনগুলো ছিল, এইখানে যে প্রেফারেন্স দেওয়া ছিল, ডকুমেন্ট সেটআপ দেওয়া ছিল, অপাসিটি, এরকম বিভিন্ন অপশন দেওয়া ছিল, এবং আর্টবোর্ডটা জাস্ট আর্টবোর্ডের বাইরে কোনো অপশনই দেখাচ্ছিল না। আমি যখন আর্টবোর্ড টুলটা সিলেক্ট করলাম, আর্টবোর্ড টুল সিলেক্ট করার সাথে সাথে আমার অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে নেম দেখাচ্ছে আর্টবোর্ড 1, কারণ এই আর্টবোর্ডটার আমি কোনো নাম দেই নাই। আপনি চাইলে এখান থেকে নাম দিয়ে দিতে পারেন, আপনি যে ইচ্ছা আর্টবোর্ডে যে নাম ইচ্ছা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আরেকটা যে জিনিস থাকে এইখানে হচ্ছে আপনার এক্স ওয়াই দেওয়া আছে। এক্স ওয়াই দেওয়া আছে বলতে আপনার আর্টবোর্ডটা এক্স এন্ড ওয়াই এর মিন হচ্ছে আপনার আর্টবোর্ডটা এক্স এবং ওয়াই এক্সিস এ কোন দিকে আছে। আচ্ছা, এক্স এবং ওয়াই এক্সিস যদি কারো বুঝতে সমস্যা হয়, যেমন গ্রাফ পেপারে যে জিনিসটা থাকে বা ম্যাথে যেটা করছেন, বাংলায় কি থাকে, অক্ষ না কক্ষ, অক্ষ বা কক্ষ কিছু একটা ছিল যেটা এক্সিস বলে, আমি আমার ঠিক অ্যাকচুয়ালি মনে পড়তেছে না বাংলা কি নামে ছিল। খুব সম্ভবত এক্স অক্ষই হবে, যে এক্স অক্ষ, জাস্ট এক্স অক্ষ যেটা হয় বা এক্স এক্সিস যেটা হয়, এক্স এক্সিসটা হচ্ছে অক্ষ, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। যে এক্স অক্ষ যেটা বা এক্সিসই ধরেন আপনি, এক্সিস যেটা হচ্ছে, এক্স এক্সিসটা হচ্ছে আপনার ভার্টিক্যাল লাইন যেটা, ভার্টিক্যাল লাইন যেটা, হরিজন্টাল লাইন যেটা, অর্থাৎ আপনি যদি ডান দিক থেকে বাঁ দিক চিন্তা করেন, হরিজন্টাল লাইন যেটা এটা হচ্ছে আপনার এক্স এক্সিস, আর হচ্ছে আপনি যদি ভার্টিক্যাল চিন্তা করেন উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে আপনার ওয়াই এক্সিস। অর্থাৎ আপনি আপনার আর্টবোর্ডটাকে উপরের দিকে যদি নিয়ে যেতে চান, এখানে কতটুকু আছে, এখন হচ্ছে 7.5 ইঞ্চি উপরের দিকে এটা আছে, এটাকে যদি আমি উপরের দিকে নেই, এই অপশনটা আপনার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি হচ্ছে 8 ইঞ্চি নিচ্ছি, আমার আর্টবোর্ডটা নিচের দিকে চলে যাচ্ছে, ওয়াইতে সে আরো নিচের দিকে চলে যাচ্ছে। আমি আর্টবোর্ডটা উপরে উঠাই, এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। এই জিনিসটা যেটা আপনি জানেন এটা অলরেডি হ্যান্ড টুল দিয়ে করা যায়, তো এত কষ্ট করে এইখানে এসে মেনুতে এসে আপনার এই এক্স এর ভ্যালু চেঞ্জ করে ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে এই জিনিসটা করার কোনো মানে নেই। এই জিনিসটাকে আপনি জানেন জাস্ট হচ্ছে স্পেস বার যদি চেপে ধরেন হ্যান্ড টুল চলে আসে, হ্যান্ড টুল থেকে এটাকে আপনি মুভ করে নিতে পারেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস আপনি চেঞ্জ করে ফেলতে পারেন যে কোথায় নিয়ে রাখবেন। তো এইটা নিয়ে আপনার আসলে এখান থেকে এক্স এক্সিস ওয়াই এক্সিস নিয়ে মাথা ঘামানোর অ্যাকচুয়ালি কোনো দরকার নাই। আপনার এখানে যেটা দরকার পড়তে পারে যে কোনো কারণে হচ্ছে আপনি 10/15 আমার যেটা নেওয়া ছিল, এই আর্টবোর্ডটাকে আপনি চেঞ্জ করতে চান। যেমন এখানে দেখেন ডব্লিউ হচ্ছে উইথ, উইথ দেওয়া আছে 10 ইঞ্চ, এই যে হাইট, হাইট দেওয়া আছে 15 ইঞ্চ। এখান থেকে 10 ইঞ্চের বদলে আপনি এটাকে চাচ্ছেন যে না আমি এটাকে স্কোয়ার সাইজ করে ফেলবো, 15/15 করে ফেলবো, এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে 15 লিখে দেন, এন্টার দেন। এটা এখন হচ্ছে 15/15 এর একটা আর্টবোর্ড হয়ে গেছে, দেখেন একটা স্কোয়ার সাইজের আর্টবোর্ড হয়ে গেছে, একটা স্কোয়ার সাইজের আর্টবোর্ড হয়ে গেল। এখন যেটা করতে পারেন আর্টবোর্ডের আরো যেই টুলটা দিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে এই আর্টবোর্ডটাকে আপনি চাইলে এখন এইখানে আপনি ভ্যালু ভ্যালু বসায় দিয়ে চেঞ্জ করলেন, আর্টবোর্ডের উইথ এন্ড হাইট আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এইখানে যখন এই যে আর্টবোর্ড টুলটা আসেন পাশে দেখেন কিছু হোয়াইট কালার ডট আপনাকে শো করে, এই যে হোয়াইট কালারের যে ডটগুলো শো করে এই ডটগুলোতে এইখানে আপনি যদি মাউসের কার্সরটা নিয়ে আসেন, দেখেন এইখানে আমাকে মাউসের কার্সরটা একরকম শো করে। আমি যখন এই ডটগুলোর উপর নিয়ে আসবো হোয়াইট কালার ডটের উপর, তখন এটাকে আমাকে জাস্ট একটা অ্যাঙ্করের মতো শো করে, অ্যাঙ্করের মতো শো করে। দ্যাট মিনস এইখানে আমি যদি ক্লিক করে এখন ড্র্যাগ করি, ড্র্যাগ করে আমি আর্টবোর্ডটাকে বড় করে ফেলতে পারি। আমার যেই দিকে যতটুকু আর্টবোর্ড বাড়ানো দরকার আমি ঠিক ততটুকু বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি আর্টবোর্ডটাকে বড় ছোট করতে পারি। আমি এখান থেকে এই যে ড্র্যাগ করলে আর্টবোর্ডটা মুভ হচ্ছে, আমি আর্টবোর্ডটাকে মুভ করে নিয়ে যেতে পারি ড্র্যাগ করে, যেটা হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুল ছাড়াও আমি হচ্ছে এখান থেকে আর্টবোর্ড টুলে যখন আসি এই কাজটা আমি করতে পারি, ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। আবার হচ্ছে এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট রেখে আমি আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারি। দেখেন আমার এই যে প্রপোর্শনটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, 11.48 18.84, আমার যেটা ছিল 10/15। আপনি চাইলে আবার এখানে 10/15 লিখে ওকে দিতে পারেন, চলে আসবে। এই ছিল আপনার আর্টবোর্ড টুলের কাজ, হ্যান্ড টুলের কাজ, জুম টুলের কাজ।
এইটুকু দেখার পরে আপনাকে যেটা ইম্পর্টেন্ট বা যেটা জানা দরকার, আপনি হচ্ছে আর্টবোর্ডটাকে অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারেন, যে এখন আপনি আর্টবোর্ডটাকে মুভ করানো, জুম করানো, প্যান করানো, এই জিনিসগুলো আপনি অলরেডি বুঝে গেছেন যেটা কিভাবে করবেন। এখন জাস্ট একটু জুম করে রাখলাম, আমি জুম করে নিয়ে যেটা আমি করতে পারি এখন হচ্ছে, প্রথম যে টুলটা থাকে আপনার আর্টবোর্ড টুলে, দেখেন প্রথম টুলটা হচ্ছে লেখাই দেখাচ্ছে এখানে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? এটার জাস্ট নেম যেটা ডিরেক্ট করে আপনাকে সিলেকশন টুল, এটা আপনি বুঝতে পারছেন, এটাতে কোনো কিছু সিলেক্ট করা যায়। আপনি কোনো কিছু সিলেক্ট করুন, তো সিলেক্ট করার জন্য তো অ্যাকচুয়ালি আপনার আর্টবোর্ডে কিছু থাকতে হবে। আপনি যে জিনিসটা হোয়াইট জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড। আপনি যদি একটা হোয়াইট বোর্ডের সাথে কম্পেয়ার করেন, এটা একটা হোয়াইট বোর্ড, যে এখানে আপনি কোনো কিছু লিখলে লিখা হবে, না লিখলে নাই। জাস্ট আপনি ক্যানভাসও বলতে পারেন, জাস্ট একটা হোয়াইট ক্যানভাস, এখানে কিছু নাই। এখন প্রথমে তো আপনার কিছু ড্র করতে হবে বা আর্টবোর্ডে কোনো এলিমেন্ট থাকতে হবে, তারপর আপনি সিলেক্ট করতে পারবেন। এই জন্য হচ্ছে আপনার কাছে আঁকার জন্য বা ড্র করার জন্য আপনাকে একটা অপশন দেওয়া হচ্ছে যে কিছু শেপ বানানো যায়। আপনি শেপ বানাবেন, শেপ বানানোর জন্য আপনার কাছে যে অপশনটা থাকে নিচে, যদি এখানে আসেন জাস্ট এই যে নিচে এখানে দেখেন একটা আপনাকে রেক্টেঙ্গেল টুল দেওয়া আছে, যেটা হচ্ছে চতুর্ভুজের মতো দেখতে। এই যে চতুর্ভুজ, যেটা চতুর্ভুজ, রেক্টেঙ্গেলই তো চতুর্ভুজ। তো এখানে হচ্ছে রেক্টেঙ্গেল একটা টুল দেওয়া আছে, এই টুলটা দেওয়া আছে এইখানে, আপনি যদি ক্লিক করেন এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করলে রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে যাবে। যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার আর্টবোর্ডে এসে যদি ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করেন, ছেড়ে দেন, তারপর হচ্ছে এরকম একটা চতুর্ভুজ আপনি পেয়ে যাবেন। আপনি একটা চতুর্ভুজ এসে জাস্ট এঁকে ফেললেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। ব্যাপারটা কি, জাস্ট আপনি এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলেন, আর্টবোর্ডে এসে ক্লিক করলেন, ক্লিক করে ড্র্যাগ করলেন, মানে হচ্ছে আপনি ক্লিক করে ধরেন টানেন, মাউসটাকে টানেন নিচের দিকে বা উপর দিকে, যেদিকে আপনার ইচ্ছা যে কোনো দিকে টেনে নেবেন। যেই দিকে আপনার ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনি টেনে নেবেন। যেমন এটাকে আপনি যদি লম্বা করতে চান, এরকম লম্বা রেখে চিকন লম্বা করে যদি শেপ বানাতে চান, বানাতে পারেন। এই চতুর্ভুজটা দিয়ে ও কি করবে আপনাকে, আপনি যেভাবেই নেন না কেন, ও আপনাকে শুধু রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দিবে। রেক্টেঙ্গেলটা বিভিন্ন রকম হতে পারে। এখন যখন আপনি এই যে রেক্টেঙ্গেল ক্রিয়েট করে ফেললেন, এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে এখন যদি আমি এই যে সিলেকশন টুলটা নেই, সিলেকশন টুলটা যদি এখন আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই রেক্টেঙ্গেলটাকে এখন আমি ক্লিক করলে মুভ করি, যদি ক্লিক করে মুভ করি, যদি মুভ করতে পারছি। আবার এই রেক্টেঙ্গেলটা যে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আমি ক্লিক করে যদি ড্র্যাগ করি, এটাকে মুভ করতে পারি। আমি চাইলে আর্টবোর্ডের বাইরেও নিয়ে আসতে পারি। আমার এই হোয়াইট অংশ যেটুকু ছিল, এটুকু আমার আর্টবোর্ড, আমি চাইলে এটাকে বাইরেও নিয়ে এসে রাখতে পারি। এইটাকেও আমি চাইলে যে কোন দিকে মুভ করতে পারি, ইভেন চাইলে আমার আর্টবোর্ডের বাইরেও আমি নিয়ে আসতে পারি। এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আপনি কি করে সিলেক্ট করে অবজেক্টগুলোকে সিলেক্ট করে মুভ করে। সিলেক্টটা কিভাবে করে, এখানে এখন আমার দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টের মধ্যে দুইটাই রেক্টেঙ্গেল, আমি চাচ্ছি এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব। আমার যেটা হচ্ছে অনেকটা স্কয়ার শেপের মতো দেখতে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য জাস্ট এটার উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। কিভাবে সিলেক্ট হচ্ছে বুঝছেন? যে জি ভাইয়া বলেন। আচ্ছা, ওই জায়গায় চলে গেছেন, এলিপসে চলে গেছেন। আচ্ছা, তাহলে একটু মাঝখানে এই যেটা দেখাচ্ছিলাম ওইটা একটু রেখে এই রেক্টেঙ্গেল টুলে দেখেন। রেক্টেঙ্গেল টুলটা যে দেখেন, রেক্টেঙ্গেল টুলটা ছাড়াও অন্যান্য যে টুলগুলো আছে, টুলগুলোর নিচে দেখেন কর্নারের দিকে একটা ড্রপ ডাউন আইকন থাকে, তাই না? ড্রপ ডাউন আইকন বুঝেন তো, এই যে একটা ত্রিভুজের মতো একটা সাইন থাকে কর্নারের দিকে বাড়তি। এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন বা যেই টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলের নিচে আরো কিছু হিডেন টুল আছে। এইটা জাস্ট হচ্ছে যখন এই যে এই রেক্টেঙ্গেলটা ছিল, এইখানে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, ধরে রাখলে দেখবেন যে এইখানে নিচে আরো কিছু অপশন চলে আসছে। এটা আপনি যেটা করতে পারেন, এই টুলটাতে গিয়ে ক্লিক করে ধরে রাখতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, এই টুলটাতে গিয়ে রাইট ক্লিক করতে পারেন। দুইভাবেই এই অপশনটা আপনার কাছে চলে আসবে। যখন চলে আসবে, আপনার যেটা হয়েছে এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট হয়ে গেছে। এই জন্য আপনি হচ্ছে এই যে এরকম ইলিপস দেখতে পাচ্ছেন। আপনি যেটা করবেন, এখান থেকে আপনি ক্লিক করে ধরে রাখেন আর রাইট ক্লিক করেন, যেটাই করেন না কেন, করে এখানে উপরে সবার উপরে যে টুলটা রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে নেন। এখন আমরা ইলিপসে আসলে জাস্ট রেক্টেঙ্গেল টুলটা দেখাচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে তারপরে আপনি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেন, রেক্টেঙ্গেল ড্র করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, পুরো বুঝছেন। কারণ আপনাদের ফেস আমি দেখতে পাই না, আপনাদের কাউকে আমি দেখি না। আসলেই কতটুকু বুঝছেন বা না বুঝছেন জানি না, এই জন্য অনেক বাড়তি কথা বলা লাগে। আমার নিজেরও অনেক এক্সট্রা প্রেশার নিতে হয় যে এত বাড়তি কথা বলতেছি। যাই হোক, বুঝলে থ্যাংক ইউ সবাইকে। যেমন ধরেন এখন হচ্ছে আমি এই রেক্টেঙ্গেল ড্র করে ফেললাম, রেক্টেঙ্গেল ড্র করার পরে এখন যখন আমি বাইরে ক্লিক করি, এখন এখানে কোনো কিছু আমার সিলেক্ট অবস্থায় নাই, যে কোনো কিছু আমি সিলেক্ট করি নাই, কোনো কিছু সিলেক্ট করি। এখন এই তিনটা অবজেক্টের মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করার জন্য আমার সিলেকশন টুল নিতে হবে।
সিলেকশন টুল ছাড়া আপনি আপনার আর্টবোর্ডে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। আপনি চাচ্ছেন এই অবজেক্টটাকে বা এই অবজেক্টটাকে মুভ করবেন। অর্থাৎ আচ্ছা এই যে শেপগুলো নিলাম এগুলো প্রতিটা একটা আলাদা আলাদা অবজেক্ট। আমি এই অবজেক্টটাকে মুভ করতে যাচ্ছি। এটাকে সরায় এই পাশে নিয়ে আসবো। এটার জন্য সিলেকশন টুল নিলাম, ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা কিভাবে সিলেক্ট হয়েছে বুঝবেন যখন এটা সিলেক্ট হয় এটার পাশে এরকম একটা বাউন্ডিং বক্স চলে আসে। এই যে পাশে যে হোয়াইট কালার ডটগুলো দেখতেছেন এরকম একটা বাউন্ডিং বক্স চলে আসে। ইভেন এটার কালারটা ব্লু কালার হয়ে যায়। যে বাউন্ডারিটা যে আপনাকে শো করে বা বাউন্ডিং বক্সটা শো করে ব্লু কালারের একটা বাউন্ডিং বক্স শো করে। দ্যাট মিন্স এটা এখন সিলেক্ট হয়ে গেছে। যখন সিলেক্ট হয়ে যায় এটাকে আপনি ধরে জাস্ট ক্লিক করে এরকম ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, আপনি সরায় ফেলতে পারেন অর্থাৎ মুভ করা যায়। এটা হলো আপনার সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের আরো যে কাজটা হচ্ছে সেটা দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি তো মুভ করতে পারেন। মুভ করার সাথে সাথে দেখেন আপনি যখন ক্লিক করেন কোনো অবজেক্টে যখন ক্লিক করেন, আমি এখন কিন্তু আপনাকে রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট একটা শেপ ড্র করলাম। এখন আপনাকে দেখাচ্ছি সিলেকশন টুলের কাজ, যে সিলেকশন টুল দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। এখন যেটা হচ্ছে আমি একটু জুম করে নেই, জাস্ট জুম করে নিলাম। এখন এই অবজেক্ট আমার সিলেক্ট অবস্থায় আছে। যখন সিলেক্ট অবস্থায় থাকে থাকার পরে এইখানে আমার এই যে বাউন্ডিং বক্সের এইখানে কিছু ডট আমাকে শো করে, এই যে হোয়াইট কালার ডট শো করে। এই ডটগুলোকে আমি দেখেন এখন হচ্ছে আমার মাউসের কার্সারটা দেখতে একরকম, আমি যখন এই ডটের কাছে নিয়ে আসি আরেক রকম হয়েছে, জাস্ট অ্যাঙ্করের মতো হয়ে যায়। একটু আগে যেটা আমি আপনাকে দেখালাম আর্টবোর্ড টুলের বেলায়, তো বুঝতেই পারতেছেন যে আর্টবোর্ড টুলে যে জিনিসটা ঘটছে এখানেও ঠিক সেম জিনিসটাই ঘটবে। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ক্লিক করে যদি আমি নিচের দিকে নিয়ে আসি, আমি আমার শেপটাকে রিশেপ করে ফেলতে পারি। অর্থাৎ এটা একটা স্কোয়ার সাইজের শেপ ছিল, এটাকে আমি এখন একটা বাংলা কি বলে আয়তাকারের মতো করে ফেললাম, তাই না? তো তারপরে ধরেন এইখান থেকে যদি আমি আবার চাই, ধরেন এটাকে আবার আমি স্কোয়ার শেপের মতো নিয়ে আসলাম। যেই দিক থেকে আপনার শেপটাকে রিসাইজ করা দরকার বা রিশেপ করা দরকার, আপনি ওই দিক ধরে ড্র্যাগ করলে এটা বড় হতে থাকবে। আপনি যদি চান এই কর্নার থেকে এটা বড় হবে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন কর্নার দিক থেকে শেপটা বড় হয়ে যাচ্ছে। আপনার আবার এই দিক থেকে ছোট করা দরকার, ছোট করেন যেই সাইড থেকে। জাস্ট আপনাকে কি করতে হবে, এইখানে এসে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা মুভ হয়ে যাচ্ছে। এই যে উপরের এই এখানে যখন আমি আসি আমাকে কি শো করে, পাথ, পাথ লিখা শো করে। এখানে ক্লিক করে আমি নিয়ে গেলে ও কিন্তু মুভ হয়ে যাচ্ছে। আপনাকে যদি রিশেপ করতে হয় আপনাকে জাস্ট এই পয়েন্টগুলোর উপর ধরতে হবে, যে হোয়াইট কালারের ডটগুলা, এই ডটের উপরে যখন আপনি ধরবেন তখনই আপনি শুধু এটাকে রিশেপ করতে পারবেন, আদারওয়াইজ আপনি রিশেপ করতে পারবেন না, মুভ হবে। এই জন্য আপনি এইখানে ধরে মুভ করবেন, সরি রিশেপ করলেন, এখানে ধরে আপনি রিশেপ করলেন আর মাঝখানে বা অন্য যে কোনো জায়গায় রেখে আপনি মুভ করতে পারেন। সিলেকশন টুলের আরেকটা কাজ গেল যে আপনি শেপকে রিশেপ করতে পারেন। এবার সেকেন্ড আরেকটা কাজ, যে এইটা দিয়ে আরো কি কাজ করা যায়। সব দিক থেকে সমানভাবে আসতেছি ভাই পরে। তারপরে হচ্ছে ধরেন এই জিনিসটাকে আপনি হচ্ছে আহ, যেটা করবেন সিলেকশন টুলে, যেটা হচ্ছে জাস্ট এটাকে আমি এখন চাচ্ছি যে এই শেপটাকে আমি রোটেট করব বা ঘোরাবো। আপনি এটা সিলেকশন টুল থেকেই করতে পারবেন। জাস্ট এই জিনিসটা যখন সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পরে অবজেক্টটাকে, যেই অবজেক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন, অবজেক্টটা নিয়ে কোনো কাজ করতে হলে অবশ্যই তাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করে আপনি কোনো কাজ করতে পারবেন না। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন আমি চাচ্ছি এটাকে রোটেট করব বা ঘোরাবো। তো ঘোরানোর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি জাস্ট মাউসটাকে আপনার এই শেপটার কর্নারে যখন নিয়ে আসেন, দেখেন আপনার যে অ্যাঙ্করটা ছিল ওটা একটু বাঁকা হয়ে গেছে বা কার্ভ হয়ে গেছে। এইখানে যখন ছিল, এই যে দেখেন এইখানে যখন আমি রাখি এটা হচ্ছে স্ট্রেট লাইনে থাকে, আমি যখন এই কর্নারে নিয়ে আসি, কর্নারে নিয়ে আসলে এটা কার্ভ হয়ে যায়। অর্থাৎ এখন যদি আমি ক্লিক করে নিচের দিকে নামাই বা ঘোরাই, আমি ঘোরাতে পারি। মাউসটাকে আমি যেই দিকে ঘোরাবো আমার শেপটা ঠিক ওই দিকে ঘুরবে। আমি যদি ঘোরাতে চাই জাস্ট এরকম, এই যে এখানে এসে কর্নারে এসে জাস্ট রোটেট করতে হবে। কর্নারে যখন নিয়ে যাব এটা কার্ভ হয়ে যাবে, ঘোরাতে পারবো। আর এই পয়েন্টার উপরে যখন রাখবো তখন এটাকে আমি শেপটাকে রিশেপ করতে পারবো। আর আমি যদি একটু বাইরের দিকে রাখি মাউসটা, তাহলে হচ্ছে এটাকে রোটেট করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা, যে সিলেকশন টুল দিয়ে কি করা যাবে। সিলেকশন টুল দিয়ে প্রথমত হচ্ছে অবজেক্টটাকে, জাস্ট আমি একটা রিভিউ করতেছি, যে সিলেকশন টুল দিয়ে আপনার অবজেক্টটাকে সিলেক্ট করা যায়। সিলেক্ট করার সাথে সাথে অবজেক্টটাকে শেপে, বিভিন্ন শেপে ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফর্মের সাথে সাথে শেপটাকে রোটেট করা যায়। এই দুইটা জিনিস, তিনটা জিনিস গেল যে সিলেকশন টুল দিয়ে আপনি কি করবেন। রোটেট করা গেল। রোটেট করার পরে সিলেকশন টুল দিয়ে আপনি আরেকটা যেটা কাজ করতে পারবেন সেই জিনিসটা হচ্ছে, যেমন ধরেন এই শেপটা, এই শেপটাকে আপনি যেমন এই যে ছোট বা বড় করেন, যখন ছোট করেন, এইটা ছিল ধরেন একটা স্কোয়ার শেপ, স্কোয়ার শেপটাকে আপনি কি করবেন, বড় করবেন। এটাকে আরেকটু বড় সাইজের একটা শেপ আপনার দরকার পড়বে। আপনি যখন এইখান থেকে কর্নারে ধরে ড্র্যাগ করবেন এটা বড় হচ্ছে, বড় হতে হতে এই শেপটা যে অ্যাকচুয়ালি স্কোয়ার শেপে আছে এটা কি আপনি বলতে পারবেন। শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি যখন এটাকে ছোট করেন, ছোট করার সময় আপনি হয়তো হাত এরকম চলে গেছে,
ছিল একটা স্কোয়ার শেপ, হয়ে গেছে অন্য আরেকটা শেপ। আমি আর্টবোর্ডের বাইরেই কাজ করি, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। ধরেন এটা হচ্ছে স্কোয়ার শেপে ছিল, বাট আমি যখন এটাকে ট্রান্সফর্ম করতে গেলাম এটা হয়ে গেল অন্য আরেকটা শেপ। আবার ধরেন এই শেপটাকেই আমি যদি বড় করতে চাই, আপনার হাত স্টেডি না হইলে কোনো কারণে এটা আবার স্কোয়ার শেপ হয়ে গেছে। অর্থাৎ আপনি দেখেন যখন ট্রান্সফর্ম করতে যান এই জিনিসটাকে বিভিন্ন শেপে কনভার্ট করতে যান, তখন হচ্ছে কি শেপগুলা বিভিন্ন রকম হয়ে যেতে পারে। এখন আপনার যেটা দরকার, আপনি চাচ্ছেন যে পারফেক্ট একটা স্কোয়ার, যেটা হচ্ছে এরকম স্কোয়ার শেপটা ছিল, এই স্কোয়ার শেপে রেখেই আপনি এটাকে জাস্ট বড় বা ছোট করবেন। এইটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি এটাকে স্লিপ করে রাখবেন। স্লিপ করে যখন এটাকে বড় বা ছোট করবেন, তার আগে অবশ্যই কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে রেখে, যেমন আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে রেখে এখন যদি আমি এই কর্নার থেকে এটাকে ড্র্যাগ করি, এটা জাস্ট স্কোয়ার সাইজেই বড় হতে থাকবে। আবার যদি ধরেন আমার এটাকে ছোট করা দরকার, এটা সিলেক্ট করে নিলাম, আমি শিফট চেপে ধরলাম, এখন যদি আমি আবার নিচের দিকে নিয়ে যাই বা ভেতরের দিকে ড্র্যাগ করি, এটা ছোট হবে, বাট এটা প্রপোর্শনটা চেঞ্জ হবে না। প্রপোর্শন বলতে এটার এক্সাক্ট যে সাইজটা ছিল, এটা যে স্কোয়ার শেপে ছিল ওই শেপেই থাকছে, এটা শেপটার চেঞ্জ হচ্ছে না। বাট আপনি যদি শিফট চেপে না ধরেন, তাহলে হচ্ছে আপনি ড্র্যাগ করতে গেলে কখনো এরকম হয়ে যেতে পারে, কখনো এরকম হয়ে যেতে পারে, বিভিন্ন শেপে চলে যেতে পারে। এটা প্রথম দিকে আপনার হতেই পারে, কারণ প্রথম দিকে হয়তো আপনার হাতটা স্টেডি থাকবে না। এই জন্য হচ্ছে যখনই কোনো কিছু আপনি ছোট বা বড় করবেন, যেমন এই অবজেক্টটাকে এই প্রপোর্শনে রেখেই আপনি ছোট বা বড় করতে চান, অর্থাৎ যেরকম আছে এরকম অবস্থায় ছোট বা বড় করবেন। ছোট বা বড় করা বলতে কিন্তু এটাকে জুম ইন করে দেখা না, জাস্ট এরকম জুম ইন করে দেখা না। জুম ইন করে দেখলে হলো কি এই জিনিসটা কিন্তু বড় হয় না, এই জিনিসটা যেই সাইজে ছিল ওই সাইজেই আছে, এখন আমি এটাকে জাস্ট জুম করে দেখতেছি। আবার আমি যদি জুম আউট করি, আমি এটাকে জুম আউট করে দেখতেছি, আমি অবজেক্টটাকে ছোট বা বড় করি নাই। ছোট বা বড় করা হচ্ছে ট্রান্সফর্ম করা, যেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা করে থাকি। এটাকে অবজেক্টটাকে রেখে তারপর হচ্ছে এখন আমি শিফট ধরে যখন এটাকে ড্র্যাগ করব, এখন আমার অবজেক্টটা বড় হচ্ছে, শিফট ধরে রেখে ড্র্যাগ করব। তো ইলাস্ট্রেটরে আপনারা যখনই কোনো অবজেক্ট, সেটা যে কোনো শেপ হোক, টেক্সট হোক, যাই হোক, ইমেজ হোক, ছোট বা বড় করবেন বা বিভিন্ন শেপে থেকে ট্রান্সফর্ম করে ছোট বড় করা দরকার পড়ে, তখন আপনি করবেন কি, অবভিয়াস ব্যাপার যেটা, আপনাকে অবশ্যই শিফট ধরে রাখতে হবে। আদারওয়াইজ আপনার শেপটা নষ্ট হয়ে যাবে, ডিস্টর্ট হয়ে যাবে, আর হচ্ছে প্রপোর্শনটা নষ্ট হয়ে যাবে, যেই প্রপোর্শনে ছিল ওই প্রপোর্শনটা বা ওই মেজারমেন্টটা থাকবে না। এই জন্য যখনই ছোট বড় করবেন এই জিনিসটা একদম জাস্ট নোট ডাউন করে রাখেন, যে শিফট এটা ভোলা যাবে না। রেক্টেঙ্গেল ড্র করার সময় পারফেক্ট স্কয়ার সাইজ, জাস্ট আমি এখনই আসলাম, তার আগেই কোশ্চেন করে ফেলছেন, থ্যাঙ্কস। যাই হোক, এটা হচ্ছে আপনি এই জিনিসটা ভোলা যাবে না, এই জন্য আমি 2 থেকে 3 বার রিপিট করতেছি, কারণ এই জিনিসটা আপনার প্রচুর 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 ইউজ করতে হবে, আপনি সারা লাইফে এই জিনিসটা ইউজ করতে হবে। তাই এই জন্য প্রথম দিকে যাতে না বলেন, বারবার বলতেছি, যখন কোনো কিছু রিসাইজ করবেন আপনাকে শিফট ধরে রাখতে হবে। আপনি যদি সাইজ ট্রান্সফর্ম করতে চান, যে হ্যাঁ এটাকে আমি চিকন করব বা এটাকে আমি ছোট করব, সেটা ডিফারেন্ট ইস্যু, তখন আপনি শিফট ধরবেন না। আপনি যদি চান এই অবজেক্টটা যা ছিল এইভাবে রেখে আপনি এটাকে ছোট বা বড় করবেন, অবশ্যই আপনাকে শিফট ধরে রেখে ছোট বা বড় করতে হবে, তাহলে হচ্ছে প্রপোর্শনটা চেঞ্জ হবে না। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি যখন এই যে রেক্টেঙ্গেল টুল থেকে কোনো অবজেক্ট, আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করবেন, এভাবে ড্র করেন, তাই তো? ড্র করলে দেখেন হচ্ছে এরকম বিভিন্ন শেপে চলে যেতে পারে, আপনার হাত যেদিকে চলে যায়, যেদিকে মুভ করবেন বিভিন্ন শেপে চলে যেতে পারে। বাট আপনি চাইতেছেন যে একটা রেক্টেঙ্গেল স্কোয়ার শেপ ড্র করবেন। স্কোয়ার ড্র করার জন্য এখন এই যে জিনিসটা ড্র করলেন, এটা রেক্টেঙ্গেল হয়েছে, বাট স্কোয়ার কিন্তু হয়নি। আপনি বলতে পারবেন না যে এটা স্কোয়ার হয়েছে। তো এটা যেহেতু স্কোয়ার হয় নাই, আপনি চাচ্ছেন একটা স্কোয়ার ড্র করতে। স্কোয়ার ড্র করার জন্য আপনাকে ইলাস্ট্রেটর কি করে, বাই ডিফল্ট আপনার ইলাস্ট্রেটর একটা স্মার্ট গাইড অন করা থাকে। স্মার্ট গাইড যদি অন করা থাকে, তখন যদি আপনি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট ক্লিক করে এরকম ড্র্যাগ করেন, স্লোলি ড্র্যাগ করেন, দেখেন আপনার হচ্ছে আমার যে স্কোয়ার শেপটা দেখাচ্ছে, এটার মাঝখানে একটা পিঙ্ক কালারের, পার্পল কালারের একটা লাইন শো করে। পার্পল কালার লাইন শো করে, এটাকে বলে স্মার্ট গাইড। স্মার্ট গাইড অন করা, ও আমাকে এখন দেখাচ্ছে এই যে কর্নারে দেখেন নিচের দিকে ছোট্ট একটা বক্স, যেখানে আসে ডব্লিউ এবং এইচ, অর্থাৎ উইথ হাইট আমাকে শো করে। উইথটা দেওয়া আছে 0.51, হাইট দেওয়া আছে 0.51, দ্যাট মিনস একটা পারফেক্ট স্কোয়ার শেপ। এখন আপনি চাইলে এটাকে এইভাবে যখন নিয়ে আসেন, আপনার স্মার্ট গাইডটা আপনাকে শো করে যে এখনো আপনি স্কোয়ার শেপে আছেন, 1.89 1.89 স্কোয়ার শেপ। আপনি যদি ছেড়ে দেন স্কোয়ার শেপ, এটা একটা ওয়ে। বাট এই ওয়েতে আপনি কি হবে, সবসময় আপনি এভাবে ড্র করতে পারবেন না। যেটা হচ্ছে যে ধরেন এইখানে আপনি শেপটা নিলেন, আপনি যখন শেপটা নিলেন, ক্লিক করলেন, ক্লিক করে এভাবে আপনার হয়তো খুব ফাস্ট ড্র করবেন। খুব ফাস্ট ড্র করার জন্য জাস্ট আপনি শেপটা নিয়ে ক্লিক করে যখন ড্র্যাগ করেন, তখন হচ্ছে বারবার আপনি খেয়াল করবেন না যে আপনার এই স্মার্ট গাইড আপনাকে কোন দিকে দেখাচ্ছে, আপনি কতটুকু নিচ্ছেন, আবার স্লোলি এইভাবে ড্র্যাগ করে দেখবেন না যে আসলে এটা স্কোয়ার হয়েছে কি হয় নাই।
এই জিনিসটা আপনার জন্য প্রবলেমের। এটার জন্য আপনি যেটা করবেন, তার আগে ধরেন আপনি অনেকগুলো শেপ যদি এঁকে থাকেন, আমার সাথে যদি কেউ কাজ করে থাকেন একই সাথে, তাহলে হচ্ছে অনেকগুলো শেপ হয়তো এঁকে ফেলছেন বা ড্র করে ফেলছেন। এখন আপনি এগুলা কিভাবে ডিলিট করবেন? জাস্ট যেই শেপটাকে আপনি ডিলিট করতে চান ওইটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনি পারফেক্ট স্কয়ার শেপ কিভাবে ড্র করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, আপনি রেক্টেঙ্গেল টুলটা নিলেন। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট শিফট ধরে রেখে ড্র্যাগ করেন। আবার বলতেছি, রেক্টেঙ্গেল টুলটা নিলেন, এতক্ষণ আপনি কি করলেন? জাস্ট এভাবে ড্র্যাগ করলেন, যে কোনো শেপ চলে আসছে। আপনি একটু ফাস্ট ড্র করলে এরকম একটা শেপ চলে আসবে। এখন আপনি যদি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আপনি শিফট ধরে রেখে যত ফাস্ট ড্র করেন না কেন, যেদিকেই যান না কেন, আপনি উপরে যান, নিচে যান, পাশে যান, যেদিকেই যান, ও স্কোয়ার শেপের বাইরে যাবে না। জাস্ট আমি শিফট ধরে রাখছি, আমি ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু শিফটটা ধরে রাখছি। এখন আমি হয়ে গেছে, ছেড়ে দিলাম, শিফটটাও ছেড়ে দিলাম। আপনি যখন স্কোয়ার শেপ ড্র করতে চাইবেন, অবশ্যই আপনাকে শিফট ধরে রেখে ড্র করতে হবে। রেক্টেঙ্গেল টুল নিলেন, শিফট ধরে রাখলেন, ড্র্যাগ করলেন, স্কোয়ার শেপ চলে আসছে। আরেকটা ওয়ে দেখায় দিই। আরেকটা ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনি স্কোয়ার শেপটা নিলেন, রেক্টেঙ্গেল টুলটা নিলেন, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা যেটা করি, ক্লিক করে ড্র্যাগ করি। ক্লিক করে ড্র্যাগ না করে আপনি যেটা করবেন, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট আপনার আর্টবোর্ডে এসে একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটা ডায়ালগ বক্স দেখায়। ডায়ালগ বক্স দেখায় যেখানে উইথ এন্ড হাইট দেওয়া যায়। উইথ এখানে অলরেডি 2.39 আর হচ্ছে 2.39 হাইট দেওয়া আছে। অলরেডি একটা স্কয়ার শেপ দেওয়া আছে। অন্য যে কোনো শেপ থাকতে পারে। এখন আপনি চাচ্ছেন যে 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ নেবেন, একটা স্কয়ার শেপ নেবেন। 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ আমি এখানে দিয়ে দিলাম। তার মানে কি, এটা একটা স্কয়ার শেপ হবে। ওকে দিলাম, আর একটা স্কয়ার শেপ আমি পেয়ে গেলাম। অর্থাৎ আপনাকে আমি দুইটা তিনটা ওয়ে দেখাই দিলাম যে কিভাবে আপনি কাজ করতে পারেন। এখন আপনার কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয় আপনি ওইটা ইউজ করবেন। আপনার কাছে যদি মনে হয়, আমি জানি ডেফিনেটলি আপনার কাছে শিফট ধরে ড্র করাটাই কনভিনিয়েন্ট মনে হবে। জাস্ট রেক্টেঙ্গেল টুলটা নিলেন, শিফট ধরলেন, ড্র্যাগ করলেন, স্কয়ার শেপ পেয়ে গেলেন। বাট ওই দুটো অপশন আমি জানায় রাখলাম যে হ্যাঁ, করা যায়। ওকে, এই জিনিসটা গেল। যাওয়ার পরে আমরা যদি আর্টবোর্ডে আসি, আর্টবোর্ডে আমার যেটা ছিল, কারণ এইখানে আমার দুইটা শেপ ছিল। দুইটা শেপ ছিল, আমি কি করলাম, একটু আগে যে জিনিসটা করলাম, ডিলিট করার জন্য একটা শেপ নিলাম, আর্টবোর্ড থেকে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আমি চাচ্ছি এই দুইটা শেপকে একসাথে ডিলিট করব। তার জন্য কি করতে হবে, আমার দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটা যখন নেবেন, সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এই দুইটার উপর দিয়ে এরকম এরকম বর্ডারের মতো জাস্ট একটা সিলেকশন ক্রিয়েট করেন। দেখেন, আবার দেখাচ্ছি। জাস্ট আমি সিলেকশন টুলটা নিলাম, নিয়ে এখানে জাস্ট এরকম ড্র্যাগ করে দিলাম। একটা শেপ ক্রিয়েট করলাম, যে আরেকটা শেপ আমি ক্রিয়েট করে দিলাম সিলেকশন টুল দিয়ে, যেটা হচ্ছে আমার দুইটা অবজেক্টের উপর দিয়ে যাচ্ছে। দিলাম, সিলেক্ট হয়ে গেল। দুইটা অবজেক্ট আমার একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি দেখেন আমি ডিলিট করি, দুইটা একসাথে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে আনডু করতে, অর্থাৎ এটা আমি ভুলে ডিলিট করে ফেলছি, এই কাজটা আমার আবার লাগবে, যেটা আমার ডিলিট করা লাগবে না, এটা আমি ব্যাকে চলে যেতে চাচ্ছি, আমি আনডু করব। এটার জন্য আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আপনার আনডু হয়ে যাবে। এইটা যদি আপনি না করতে চান, যে জিনিসটা আপনাকে করতে হইতো, এডিট থেকে এই যে আপনার আনডু মুভ করতে হইতো, আনডু দিতে হইতো বারবার, হচ্ছে আপনার এই যে এডিট থেকে আনডুতে যাওয়া লাগতো, এডিট থেকে আনডুতে যাওয়া লাগতো, এটা করা লাগতো। এখানে দেখেন এডিট থেকে যে আনডু, এটার পাশেও শর্টকাটটা লেখা আছে, যে প্রতিটা অ্যাকশনের শর্টকাট এখানে পাশে লেখা আছে, যে আমি আনডু করব, আনডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। ওকে, আবার হচ্ছে যে ডিলিট করা ছিল এই অপশনটাতে যদি আমি যেতে চাই, সেটাও দেওয়া আছে। দেখেন এই যে রিডু ক্লিয়ার, যে আমি ডিলিট করে ফেলছিলাম, রিডু ক্লিয়ার, এটা রিডু করার জন্য শিফট কন্ট্রোল জেড। অর্থাৎ আমি যদি কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড দেই, ডিলিট করে ফেলছিলাম, আবার আগের স্টেপে চলে গেছি। আমি যদি ব্যাকে যেতে চাই, আনডু করতে চাই, তাহলে হচ্ছে কন্ট্রোল জেড। এই শর্টকাটটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে প্রচুর পরিমাণে আনডু রিডু করতে হবে। কোনো একটা শেপ আপনি হয়তো ড্র করলেন, দেখলেন যে শেপটা ভালো হয় নাই, আবার এটাকে আপনার আনডু করতে হবে, ব্যাকে যেতে হবে। এই জিনিসটা প্রচুর 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 করতে হয়। আপনি কন্ট্রোল জেড যে কতবার প্রেস করবেন আপনি নিজেও জানেন না, কাজ করতে গেলে এটা আপনার কত দরকার পড়বে। তো এই শর্টকাটটা মনে রাখেন, আনডু করতে হলে কন্ট্রোল জেড, যদি রিডু করতে হয় কন্ট্রোল শিফট জেড। এখন সিলেকশন টুলে যে কাজটা আরেকটা দেখাচ্ছিলাম, যে দুইটা শেপকে আমি একসাথে এইভাবে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে ফেললাম। যখন আমি মুভ করতেছিলাম, দেখেন আমি সিলেকশনটা সরাই দিলাম, জাস্ট এইভাবে সিলেক্ট করলাম, বাইরে যখন ক্লিক করলাম সিলেকশনটা সরে গেল। আমি এটাকে আলাদা আলাদা করে মুভ করতে পারি, তাই তো? আমি চাচ্ছি দুইটা অবজেক্ট একসাথে মুভ করবে। দুইটা অবজেক্টকে যদি আমি একসাথে মুভ করাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট এরকম রেক্টেঙ্গেল ড্র করে দুইটা অবজেক্টকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে এখন যদি আমি মুভ করি, আমার দুইটা অবজেক্ট একসাথে মুভ হচ্ছে, কারণ দুইটা অবজেক্টকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি।
এখন যে সমস্যাটা হতে পারে, ধরেন আমি এই শেপগুলোকে ডিলিট করে দেই, আর্টবোর্ডের বাইরেই যাই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এইখান থেকে ধরেন আমি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে একটা শেপ নিলাম, এখানে একটা থাকলো, এইখানে একটা থাকলো, এইখানে একটা থাকলো, এইখানে একটা, এরকম অনেকগুলা শেপ আমার কাছে আছে, তাই তো? এখন এই শেপগুলোর মধ্যে আমি যেটা চাচ্ছি যে এইখান থেকে ধরেন কোনো কারণে আমার এই শেপটা, এই শেপটা আর এই মাঝখানের শেপটা, এইটা অর্থাৎ ধরেন এই যে এই শেপটা, এই শেপটা আর জাস্ট এই শেপটা আমার মুভ করানো লাগবে। বাকি শেপগুলা যে যেখানে আছে ঠিক ওইখানেই থাকবে। আমি যে আপনাকে দেখাইলাম যে সিলেকশন টুল দিয়ে জাস্ট এরকম বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করলে সিলেক্ট করা যায়, তখন যদি আমি সিলেক্ট করি কি হয়, আমার সবগুলা শেপ একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। যে কাজটা আমি করছিলাম যে বাইরে থেকে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করলে সব একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন যদি আমি মুভ করি সবই আমার মুভ হচ্ছে। আমার উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে আমি এই তিনটাকে মুভ করব। এই তিনটাকে মুভ করানোর জন্য কি সিলেকশন টুলতে আমি এইভাবে কোনো সিলেকশন ক্রিয়েট করতে পারি? সিলেকশন যদি ক্রিয়েট করতে চাই বাইরে থেকে আরো এইটা বাদে আমার অন্যগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে এইগুলো আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এই জিনিসটা আমার কাজ করতেছে না, যে আমি যে এইভাবে জাস্ট একটা সিলেকশন ক্রিয়েট করে দিলাম, এটা আমার কাজ করতেছে না। এটা আমার কাজ করে কোথায়? এই দুইটা টুল, এই দুইটাকে আমার মুভ করানো লাগবে, আমি জাস্ট ইজিলি করার জন্য এইভাবে সিলেক্ট করে দিয়ে এই দুইটাকে আমি সরাই নিতে পারি। বা এই তিনটা আমার উপরে আছে, এই তিনটাকে আমি জাস্ট এরকম সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটাকে সরাই নিতে পারি। বাট আমি যেহেতু চাচ্ছি একটু র্যান্ডম কাজ করতে, এইখানে একটা, এইখানে একটা আর এইখানে একটা, তিনটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে, তখন আমার জাস্ট এরকম ড্র্যাগ করে সিলেক্ট মানে সিলেকশন ক্রিয়েট করে সিলেক্ট করা যে অপশনটা, এটার কাজে দিচ্ছে না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি ক্লিক করলে প্রথমে একটা ক্লিকে একটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপর আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট ধরে রাখবেন, শিফট ধরে রেখে সেকেন্ড অবজেক্টটাতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল, এইখানে ক্লিক করলাম, তিনটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মুভ করি দেখেন এই তিনটা অবজেক্ট শুধু মুভ হচ্ছে, বাকিগুলো তার জায়গায় থেকে যাচ্ছে। আমার যেখানে মুভ করা দরকার আমি তিনটাকে একসাথে মুভ করতে পারছি। অর্থাৎ মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার জন্য, একসাথে আর্টবোর্ডে মাল্টিপল সিলেক্ট করার জন্য আপনাকে সিলেকশন প্রথমে একটা সিলেক্ট করে নিয়ে তার সাথে শিফট চেপে ধরে বাকি অবজেক্টগুলো সিলেক্ট করা লাগবে। আপনি তখন র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি এটা সিলেক্ট করেন, শিফট ধরে রাখেন, এখানে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, জাস্ট মুভ করেন, দেখেন এই তিনটা মুভ হচ্ছে। অর্থাৎ আপনি কোনো র্যান্ডমলি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন যখন আপনি শিফট ধরে সিলেক্ট করবেন। এইটা গেল আপনার সিলেকশন টুলের আরেকটা কাজ, বা কিভাবে আপনি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করবেন। এখন সিলেকশন টুলের আরো কিছু কাজ আছে। আরো কিছু কাজের মধ্যে যেটা হলো সিলেকশন টুলের সবচেয়ে ভালো কাজ বা আপনাদের জন্য অনেক কনভেনিয়েন্ট কাজ, যে কাজটাও আপনার প্রচুর করতে হবে, সিলেকশন টুলের যে কাজগুলো, এই কাজগুলো আপনার সবচেয়ে বেশি ইউজ করতে হবে। আপনি এই কাজগুলো একটু ভালো করে দেখেন, বুঝে নেন, তারপরে আপনাদেরকে ক্লাস ভিডিও দেখা হবে, ওইটা আপনি একবারে যদি না বুঝেন ক্লাস ভিডিওটা একটু ভালোভাবে দেখেন, ঠান্ডা মাথায় দেখেন, কাজ করেন, কাজ করতে করতে দেখেন হয়ে যাবে। জাস্ট সিলেকশন টুলের কাজগুলো বা এই টুলস যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওই টুলসগুলো আমি প্রথমে যাচ্ছি, যেগুলো আপনার সব সময় লাগবে। আরেকটা যেটা কাজ দেখেন, এই জিনিসটা হলো আপনার একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে এখন আপনার যেটা দরকার পড়ে, কোনো কারণে আপনার অবজেক্টটাকে এটার আরেকটা কপি লাগবে। ধরেন এই অবজেক্টটা যে আমার স্কোয়ার শেপটা ছিল, এই শেপটার আমার একটা কপি লাগবে। তো কপির জন্য ইউনিভার্সাল শর্টকাট যেটা একদম, সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। আপনি সেই কাজটাই করতে পারেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন এটা সিলেক্ট হয়ে যাবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি যখন প্রেস করছেন, এটা অলরেডি কপি হয়ে গেছে। রেক্টেঙ্গেলটাকে আমি কি করলাম, যখন কার্ভ করলাম, কার্ভ করে একদম সার্কেল বানায় ফেললাম। আবার দেখেন আমি যখন ক্লিক করি, এখানে হচ্ছে মাঝখানের এই ডট থেকে এখন কিন্তু আর কাট করা যাবে না, কারণ অলরেডি আমি এটাকে সার্কেল করে ফেলছি। আমি যদি একটু জুম ইন করি, জুম ইন করলে আমাকে পয়েন্টগুলো শো করে না, কারণ পয়েন্টগুলো একদম মার্জ হয়ে গেছে, যে সবগুলো পয়েন্ট আমি একসাথে নিয়ে আসছি, এতটা নিয়ে আসছি যে এইটাকে এখন আর সার্কেলের জন্য দেখা যায় না। আপনি জাস্ট কন্ট্রোল জেড দেন, আপনার যে স্কোয়ার শেপটা ছিল ওইটা চলে আসছে। এখন আপনি যেটা চাচ্ছেন, ধরেন এরকম থাকলো, এই শেপটাই থাকলো, এই শেপটাকে আপনি রাউন্ডেড কর্নার করবেন, সেম জিনিস আপনি যে কোনো কর্নার থেকে জাস্ট ড্র্যাগ করেন, রাউন্ড হবে। আচ্ছা যাই হোক, এটা ধরেন আপনি রাউন্ড করলেন,
গেল হচ্ছে আপনার সিলেকশন টুলের কাজ। আচ্ছা, সিলেকশন টুলে আপনি রাউন্ড করে ফেললেন, এটা আমার আচ্ছা, এটা রাউন্ড করলেন। এখন আপনার মনে হচ্ছে যে না, এতটুকু রাউন্ড আপনার বেশি হয়ে গেছে, রাউন্ডটা আর একটু কম লাগবে। জাস্ট সিলেক্ট করেন, পয়েন্টগুলোকে জাস্ট বাইরের দিকে ড্র্যাগ করেন, রাউন্ডটা আবার কমে গেল। আবার রাউন্ড যদি বাড়ানো দরকার পড়ে ভেতরের দিকে ড্র্যাগ করেন, রাউন্ড বাড়বে। আপনি এভাবে নিয়ে আসেন, দেখেন রাউন্ড বেড়ে গেছে। আপনি চাচ্ছেন যে রাউন্ড আরো কমবে, তখন হচ্ছে এটাকে সিলেক্ট করেন, বাইরের দিকে ড্র্যাগ করেন, রাউন্ড কমে যাচ্ছে। অর্থাৎ রাউন্ডেড কর্নার করা যায়। এই জিনিসটা আপনি সিলেকশন টুল থেকে করতে পারেন। সিলেকশন টুলের আরেকটা যেটা আমি আপনাকে দেখাইছিলাম, বলছিলাম যে মজার একটা প্রপার্টিজ, জাস্ট সেটা হচ্ছে ধরেন আপনি যেটা করলেন এখান থেকে কপি করতে পারেন, তাই তো? কপি করার জন্য আপনি যে জিনিসটা করেন, এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে কপি হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এইখানে আপনার আরো অনেকগুলা কপি লাগবে, ধরেন এইখান থেকে একটা লাইন লাগবে 5টা থেকে 6টা। তখন আপনি কি করবেন, একবার কপি করলেন, আবার এখানে অল্টার ধরলেন, ধরে এখানে একটা কপি করলেন, আবার অল্টার ধরে এখানে একটা কপি করলেন, অল্টার ধরে কপি করলেন। এই যে স্টেপটা আপনি করে যাচ্ছেন, করে যাওয়ার পরে আপনার কি হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে বারবার কপি হচ্ছে। তো কপি যে হচ্ছে, ঠিক আছে, আপনি কপি করে নিতে পারতেছেন। আমার হাত স্টেডি ছিল বলে ধরেন আমি একই লাইনে গেলাম, আপনার হাতটা হয়তো স্টেডি না, একই লাইনে যাবে না। প্রথম দিকে এটা হওয়াটাই খুব স্বাভাবিক, যে একই লাইন বরাবর আপনারটা যাবে না, উপরে নিচে হয়তো চলে যাবে। আর হচ্ছে দেখেন এইখানে যে সমস্যাটা হয়েছে, এখানে যে স্পেসিংটা ছিল দুইটার মাঝখানে, এখানে স্পেস কম, এইখানে একটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, স্পেসিং এর গরমিল হয়ে গেছে। আমি চাচ্ছি যে একই স্পেসে এটা কপি করে বসবে, তখন আমার আবার কি করতে হবে, এইখান থেকে ধরেন আমি এই যে কমানোর চেষ্টা করলাম, কতটুকু নিলাম বাড়াইলাম, এই জিনিসগুলো আমার বারবার বারবার দেখতে হবে। এইগুলা না করে, এতগুলো স্টেপে না গিয়ে আমি যেটা করতে পারি, এটাকে জাস্ট একটা স্টেপে কাজটা করে ফেলতে পারি। যে কপির কাজটা, আমি যে আমার 4টা বা 5টা কপি দরকার, এটা আমি একটা স্টেপে করে ফেলবো। কিভাবে দেখেন, এইটাকে জাস্ট আমি যখন প্রথমবার অল্টার ধরে ড্র্যাগ করে কপি করলাম, দেখেন আমি যখন যে কপি করে নিয়ে আসতেছি, আমি যখন ড্র্যাগ করি, এখানে কিন্তু আমাকে স্মার্ট গাইড শো করে একটা পার্পল কালারের, এটাকে স্মার্ট গাইড বলে। যে আমি স্ট্রেট লাইনে যাচ্ছি, ও আমাকে শো করে। যে উপরে যখন চলে গেছি এখন আর শো করে না। আমি যখন আরেকটু নিচে আসি, ও আমাকে দেখাচ্ছে যে ওর যে সার্কেল মিডল পয়েন্টটা ছিল, ওই পয়েন্টটা থেকে আমি একই বরাবর যাচ্ছি। আমি এই বরাবর যদি যাই, এটা স্ট্রেট লাইনে, অর্থাৎ আমার আগের শেপটার সাথে ও একই লাইনে অ্যালাইন আছে, এটা আমাকে বোঝাচ্ছে। আমি যদি উপরে নিয়ে যাই, দেখেন এখন আর স্মার্ট গাইড আমাকে শো করে না। আমি যদি আবার সেন্টারে নিয়ে আসি, ও আমাকে শো করে। অর্থাৎ আমি এই লাইনে ধরেন এতটুকু স্পেসে রেখে আমি এটাকে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমি চাচ্ছিলাম কি, যে এখানে আরো অনেকগুলা কপি আসবে, এটার জন্য আবার অল্টার ধরে ড্র্যাগ করে নিয়ে যাওয়ার দরকার নাই। আপনি যেটা করবেন, এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায়, লাস্টের যে অবজেক্টটা আপনি করলেন সিলেক্ট থাকা অবস্থায়, আপনার কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করেন, আরেকটা কপি চলে আসবে। আরো অনেকগুলা কপি দরকার, ঠিক যতগুলা কপি দরকার আপনি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে যান। যতবার প্রেস করবেন ঠিক ততবার কপি দিবে, এবং মজার জিনিস হচ্ছে স্পেসিংটা ঠিক একই স্পেসিং দিবে। এই দুইটার মাঝখানে যতটুকু স্পেস ছিল, এখানে প্রতিটার মাঝখানে ঠিক ততটুকুই স্পেসিং আছে, স্পেসিং এ কোনো গরমিল হচ্ছে না, এবং একই লাইন বরাবর সে যাচ্ছে। কারণ আমি প্রথম কপিটা যেহেতু স্ট্রেট লাইনে করলাম, স্ট্রেট লাইনে কপি হওয়ার কারণে ও একই লাইন বরাবর আবার আমাকে কপি করে দিচ্ছে, একই স্পেসিং এ কপি করে দিচ্ছে। অর্থাৎ আমাকে 2টা থেকে 3টা স্টেপ ও কমায় দিচ্ছে, যে কাজগুলো আমার ম্যানুয়ালি করা লাগতো ওই কাজগুলো ও অটোমেটিক আমাকে করে দিচ্ছে। এখন এখানে যেটা হইতে পারে, ধরেন আপনি বারবার এত স্লো যাইতে পারবেন না, যে এখানে অল্টার ধরলেন, দেখলেন স্মার্ট গাইড আপনাকে কোন জায়গায় গাইড করে, কোন জায়গায় আপনার মিডল পয়েন্ট, এই জায়গায় যাওয়া, এই প্রসেসে যাওয়াটা অনেক স্লো একটা প্রসেস, যে আপনাকে খুব স্লোলি দেখতে হয় যে স্মার্ট গাইডটা কোন দিকে যাচ্ছে। এইটার জন্য আপনি যেটা করবেন, যখন এখান থেকে জাস্ট অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার আগে শিফট চেপে ধরবেন। শিফট যখন চেপে ধরবেন, এটা স্ট্রেট লাইন যাবে। দেখেন আমি এই যে উপরে যদি ড্র্যাগ করি, এটা আমার জাস্ট প্রথম ড্র্যাগই উপরে যাবে না। আপনি যদি হালকা একটু ড্র্যাগ করেন, উপরে যাবে না। একটু যদি প্রেসার দিয়ে অনেকখানি ড্র্যাগ করে নিয়ে যান, তারপরে এটা উপরে যাবে। আপনি নর্মালি উপরের দিকে ড্র্যাগ করলে এটা উপরে যাবে না, কারণ শিফট ধরে রাখার কারণে এইটা আমাকে এই লাইন বরাবরই নিবে। যেহেতু আমি প্রথমে ডান দিকে টেনে নিয়ে আসছিলাম, এখনো ডান দিক বরাবরই নিবে আমাকে। আমি একটু যদি হাত কাঁপে কোনো সমস্যা হবে না, ও জাস্ট এরকম স্ট্রেট লাইনেই যাবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আবার বলি, যেমন ধরেন আপনি যখন কপি করেন, এইভাবে অল্টার ধরে ড্র্যাগ করলে, এই যে আমি জোরে টান দিলাম, এটা নিচে চলে আসছে, এরকম হয়ে যেতে পারে। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই, ও নিচের দিকে কপি করে নিতে থাকবে। এই যে এখান থেকে দেখেন এইদিকে যাচ্ছে, কারণ আমি ডিরেকশনটা এইদিকে দিচ্ছি, এখন ও এইদিকে কপি করে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ও স্ট্রেট লাইনে যাবে। স্ট্রেট লাইনে যাওয়ার জন্য যেটা হচ্ছে, জাস্ট অল্টার ধরে যখন ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমি এখনো ছাড়িনি, ছাড়ার আগেই কিন্তু শিফট চেপে ধরতে হবে। এখন হচ্ছে আমি যদি যাই, ও স্ট্রেট লাইনে যাবে। এখন যদি আমি ছেড়ে দেই, স্পেসিংটা ঠিক রেখে ছেড়ে দিলাম, এখন আমি জাস্ট কন্ট্রোল ডি দিলে
ও স্ট্রেট লাইনে আমাকে কপি দিবে। এখন দেখেন আমি কন্ট্রোল ডি, আমি কিন্তু আমার কিবোর্ড থেকে এখন কন্ট্রোল ডি চাপছি কিন্তু কোনো কপি হচ্ছে না বা সামনের দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই যে অবজেক্টটা লাস্টে যেটা ছিল এটা ডিসলেক্ট হয়ে গেছে। এটাকে যদি এখন আমি মাঝখানে আর কোনো কাজ করি, কোনো কাজ না করে যদি কাজ করতাম, আমার এই অ্যাকশনটা আমি কি করতেছি, জাস্ট কপি করলাম, একটা স্পেস ঠিক রেখে কপি করলাম, তারপরে কি করতেছি ওই অ্যাকশনটাকে রিপিট করতেছি। অ্যাকশন বলতে কোনটা বোঝায়? আমি যে কপি করলাম এটা একটা অ্যাকশন, যে আমি একটা অ্যাকশন করলাম, যে আমি একটা কপি করলাম, এই অ্যাকশনটাকে জাস্ট আমি রিপিট করে যাচ্ছি। ও আমাকে করতেছি রিপিট করার কাজটা কন্ট্রোল ডি এর মাধ্যমে করে দিচ্ছে, যে অ্যাকশন রিপিট করতেছে। এখন আমার কি হলো, যেই অবজেক্টটাকে ও আমাকে কপি করে দিচ্ছিল ওই অবজেক্টটাকে আমি ডিসলেক্ট করে দিচ্ছি। ডিসলেক্ট করে দেওয়ার কারণে ও আর এখন আমাকে অ্যাকশন কপি করতে পারতেছে না। এখন যদি আমি মাঝখানে কোনো কাজ করি, ধরেন আমি আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিয়ে অন্য কিছু বানাইলাম, কপি টপি করলাম, তখন কি হবে, এই অ্যাকশনটা ব্রেক হয়ে যাবে। ও একটা অ্যাকশন কপি করে দিচ্ছিল, অ্যাকশন ব্রেক না করে এই জায়গাতে থেকে ডিসলেক্ট হয়ে গেলে আমি আবার সিলেক্ট করে যদি এই যে লাস্টের যে অবজেক্টটা ছিল ওইটাকে আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি দেই, ও আবার মুভ হচ্ছে। এখন দেখেন ওইখান থেকে এসে আমি এটা বানাইলাম, এটা বানায় ধরেন এটা এই শেপটাকে আমি আবার রোটেট করে দিলাম, রোটেট করার পরে এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলে এখন আমি কন্ট্রোল ডি দিলাম, এটা কি হলো, এইটাকে আমি রোটেট করলাম, এটাও রোটেট হয়ে গেল। কারণ কি করছে ও আমাকে কন্ট্রোল ডির কারণে এই অ্যাকশনটাকে কপি করে দিছে। জাস্ট এই অ্যাকশনটা কি ছিল, এই অবজেক্টটাকে নিয়ে আমি রোটেট করছি, এটাকে ধরেন এরকম রোটেট করে রাখছি, রোটেট করে রেখে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম। দেখেন ওর ইচ্ছা মতো রোটেট করে কই নিয়ে ফালাইছে। তো এটা কই নিয়ে ফেলবে আপনি জানবেন না, জাস্ট অ্যাকশনটা ব্রেক করা যাবে না। আপনি জাস্ট ওই অ্যাকশনে থেকে তারপর যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন আপনাকে কপি করে দিবে। এখন দেখেন আপনি একটা অবজেক্টকে এভাবে কপি করে নিয়ে আসলেন। আরো যেটা আপনি করতে পারেন, ধরেন এরকম আপনি একটা শীট বানাবেন, যে এরকম একটা ব্রিকের ইফেক্ট বানাবেন। ব্রিকের ইফেক্ট বানানোর জন্য এরকম এতটুকু স্পেসই থাকলো। আপনি কি করলেন, সবগুলাকে এভাবে একসাথে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে এখন আপনি চাইলে সবগুলাকে একসাথে কপি করে নিয়ে আসতে পারবেন। এটার জন্য আপনি অল্টার ধরে ড্র্যাগ করেন, দেখেন সবগুলো একসাথে কপি হচ্ছে, বাট এটা যে বিভিন্ন দিকে মুভ হয়ে যায়, যাতে মুভ না হয়ে যায় আমি চাচ্ছি একই সমান লাইনে কপি হয়ে আসবে। এটার জন্য আমি যেটা বললাম, জাস্ট শিফট চেপে ধরবেন, দেখেন ও নিজে নিজে একই লাইন বরাবর চলে আসছে। এখন আমি ঠিক করবো যে স্পেস কতটুকু রাখবো, আমি ধরলাম যে এতটুকু স্পেসে রাখবো, রেখে এটাকে ছেড়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ভি দেই, বাস হয়ে গেল। যে এইগুলো যদি আপনি একটা একটা করে তৈরি করতেন আপনার কত সময় লাগতো, বা একটা একটা করে যদি কপি করে যেতেন আপনার কত সময় লাগতো, এটাকে আপনার জাস্ট দুইটা তিনটা স্টেপে ও আপনাকে করে দিচ্ছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের যে কাজ, এটার পরে না, এইটা আবার না, এটা খুবই সিম্পল জিনিস, ক্লাস ভিডিও রেকর্ডে আছে, আপনি ক্লাস ভিডিওটা আবার দেখে নেবেন। এটা যদি কঠিন কিছু হইতো আমি আবার দেখাই দিতাম, যে আমার কাছে যদি মনে হইতো যে একবার বোঝার মতো হয় নাই, যেমন কিছু কিছু জিনিস আমি নিজ থেকেই দুইবার দেখাই দিই, যে যে আবার দেখাচ্ছি বা আবার দেখেন আমি বলে দিই, কারণ আমার কাছে যদি মনে হয় যে জিনিসটা আপনি পরে বুঝবেন না তখন আমি এটা আবার নিজে নিজে রিপিট করি, যেটা আপনি নিজে বুঝবেন। ঠিক আছে, এতবার ওকে লেখার দরকার নাই, আমি বুঝছি, জাস্ট এক্সপ্লেইন করতেছি ব্যাপারটা। যে যেটা হচ্ছে যে আমি যেটা দরকার মনে করি না যে এটা আপনি পরে আরেকবার দেখলেই বুঝবেন, ওইটা আমি আর রিপিট করি না। তারপরে যদি মনে হয় যে কেউ কোশ্চেন করার পরে যে মনে হয় যে হ্যাঁ এটা আবার দেখানোর মতো, দেখাই, বাট এটা খুবই সিম্পল জিনিস ছিল, এটা আপনি আবার ক্লাস ভিডিওটা দেখলেই বুঝবেন। এখন ধরেন এই সব অবজেক্ট গুলাকে আপনি একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য যেটা করতে পারেন, এইভাবে একটা সিলেকশন ক্রিয়েট করে নিলেন, সিলেকশন টুলে থাকলাম, এইভাবে একটা সিলেকশন ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে আপনি চাচ্ছেন যে সবগুলা একসাথে মুভ হবে, তাই তো? এখন যদি থাকে, আমি জানি যে সবগুলা যখন একসাথে সিলেক্ট করে নিলাম, আমি চাইলে আচ্ছা জুম আউট করে নিই একটু, আমি চাইলে এই জিনিসটাকে একসাথে এরকম মুভ করতে পারি, মুভ করে নিয়ে আসতে পারি। আমি চাচ্ছি যে এই জিনিসটা যখন আমি আবার বাইরে রেখে দিব, বাইরে ক্লিক করব, আবার কিন্তু এগুলা আলাদা আলাদা হয়ে গেছে, ড্র্যাগ করলে প্রতিটা আলাদা আলাদা ভাবে সরে যাবে। আমি চাচ্ছি এগুলা আলাদা আলাদা ভাবে সরবে না, সবগুলা একসাথেই থাকবে। এই যে জিনিসটা, এটা একটা প্যাটার্নের মতোই যদি আপনি ধরেন, এই প্যাটার্নটা আমার হচ্ছে ঠিক এইভাবেই সবসময় থাকবে। এটার জন্য আমি যেটা করব, এই সবগুলাকে একসাথে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এইখানে একটা অপশন আছে গ্রুপ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। অর্থাৎ আমি যদি গ্রুপে ক্লিক করি, এই জিনিসটা এখন একটা গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন আমি ডিসলেক্ট করে দিলাম, ডিসলেক্ট করে দেওয়ার পরে এখন কোনো কিছু সিলেক্ট নাই। আমি যে কোনো একটা অবজেক্ট ধরে যদি ড্র্যাগ করি, সবগুলা একসাথে মুভ হচ্ছে। অর্থাৎ এই সবগুলাকে আমি একসাথে একটা গ্রুপ করে ফেলছি। যতগুলা এলিমেন্ট আলাদা আলাদা ছিল সবগুলো এখন একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ করার শর্টকাটটা হচ্ছে যে আপনি সবগুলাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপে এসে গ্রুপ করে দিতে পারেন। আর একটা শর্টকাট হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি যদি প্রেস করেন, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এখন গ্রুপ হয়ে গেল, গ্রুপ হয়ে যাওয়ার পরে এই গ্রুপটাকে আপনি চাইলে এটারও কপি করতে পারেন, জাস্ট অল্টার ধরে ড্র্যাগ করেন, যে গ্রুপের একটা কপি হয়ে গেল।
ওকে, এখানেও আপনি অ্যাকশন রিপিট করতে পারেন। এটা যদি ধরে রাখেন কন্ট্রোল ডি দেন, অ্যাকশন রিপিট হচ্ছে, অর্থাৎ এই কাজগুলো একই জিনিস একই রকম একইভাবে আপনি করতে পারেন। একটা অন্যটার চেয়ে কতটুকু ডিস্টেন্সে আছে সেটা কিভাবে মেজার করবেন, সেটা মেজার করার জন্য হচ্ছে জাস্ট আপনি এটাকে জুম করেন। জুম করলে এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মেজার করার জন্য আপনার কাছে ওইরকম কোনো টুলস এখানে অ্যাকচুয়ালি নাই। আপনি মেজার করতে পারেন না যে একটা টুল আছে বা এটা দিয়ে আপনি দেখলেন। এটার জন্য হচ্ছে মাঝে মাঝে রুলার অন করে নেওয়া যায়। রুলার অন করে নিতে পারেন। রুলার অন করেও আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। সবচেয়ে সহজ অ্যান্ড কনভিনিয়েন্ট যে ওয়েটা, যেটা হচ্ছে মানে সব ডিজাইনাররাই একটাই জিনিস ফলো করে মাপামাপির জন্য, এটা খুবই সহজ জিনিস। এটা সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নেন। রেক্টেঙ্গেল টুল নিয়ে এই দুইটার মাঝখানে আপনি এই যে এই পয়েন্টটা থেকে এখানে যখন আমি আসি, এটার মূল পয়েন্টটা দেখায় এইখান থেকে এই পয়েন্টটা পর্যন্ত আমি যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখেন এখানে আমাকে দেখাই দিতেছে উইথ হচ্ছে আমি যেটা নিলাম, উইথ আমি জিরোতে যদি রাখি আমার হাইট দেখাচ্ছে কত 0.12 ইঞ্চ, অর্থাৎ মাঝখানে যেই গ্যাপটা আছে এটা হচ্ছে 0.12 ইঞ্চ। এইভাবে মেজার করে। এই জিনিসটা হচ্ছে আপনার মেজার করা শেষ। আপনি এই জিনিসটা আপনার দরকার নাই, আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। এইখানে আসলে স্কেলের দিয়ে মেজার করার মতো কোনো জিনিসটা নাই। এছাড়া যেটা আছে রুলার অন করা যায়। রুলার যেটা আপনি ভিউতে যাবেন, ভিউতে গেলে এইখানে হচ্ছে রুলার থাকে, এই যে ভিউতে আসলে রুলার থাকে, শো রুলার, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। শো রুলারে দিলে এইখানে একটা রুলার শো করে। বাট এই রুলার দিয়েও আপনি এখানে ঠিক বুঝতে পারেন না যে কতটুকু ডিস্টেন্স একটা থেকে আরেকটায় আছে। তো এই জন্য আমি এই ওইটা যেহেতু ইফেক্টিভ না, এটাতে আমি প্রথমে যাইনি। যেটা ইফেক্টিভ সেটাই আমি আপনাকে প্রথমে দেখা দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল, এই যে রুলারটা আনলাম আমি ভিউ থেকে, কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসলাম। আবার যদি রুলারটা আপনি সরাতে চান, যে রুলারটা আপনার দরকার নাই, আপনার মনে হচ্ছে রুলারটা আপনাকে ডিস্টার্ব করতেছে, জাস্ট আবার কন্ট্রোল আর দিবেন, কিবোর্ড থেকে চলে যাবে, অথবা ভিউতে গিয়ে রুলারে গিয়ে হাইড রুলার দিবেন, রুলারটা চেঞ্জ হয়ে যাবে আর সরে যাবে। তো এইখানে আপনি যদি মেজার করতে চান জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেন, এখানে জাস্ট ড্র করে দেখেন এখানে কতটুকু মেজারমেন্ট আপনাকে দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে ইফেক্টিভ ওয়ে। যত ডিজাইনার আছে মোটামুটি এইটাই ফলো করে। ওকে, এই জিনিসটা গেল, আপনি গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এখন হচ্ছে কোনো কারণে আপনার এটাকে আপনি চাচ্ছেন যে না গ্রুপ হয়েছে, এই জিনিসটা আবার আনগ্রুপ করবেন। কোনো কারণে আপনার আনগ্রুপ করা লাগবে, যেমন আপনি চাচ্ছেন এটাকে দুই ভাগ করে ফেলবেন। এখান থেকে এই তিনটা লাইন একটা ভাগে থাকবে, এই তিনটা লাইন আরেকটা ভাগে থাকবে, এই জন্য ডেফিনেটলি আপনাকে আনগ্রুপ করতে হবে। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে আনগ্রুপ অপশন আছে, রাইট ক্লিক করে আনগ্রুপ দেন। আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ হয়ে যাওয়ার পরে দেখেন এই যে এখন প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে, মুভ করা যায়। আমি চাচ্ছি কি এই তিনটা লাইন একটা গ্রুপ হবে, এই তিনটা লাইন একটা গ্রুপ হবে। আমি এই তিনটা লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। আবার এই তিনটা লাইন আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ হয়ে গেল। যখন গ্রুপ হয়ে গেল এখন আমি যদি ড্র্যাগ করি এগুলাকে জাস্ট দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে, দুইটা গ্রুপকে আলাদা আলাদা মুভ করা যায়। আমি মুভ করে ফেললাম। সিলেকশন টুলের কাজ মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার, সাথে গ্রুপটাও কিভাবে করলাম সেটাও ক্লিয়ার। এটা যদি হয় সিলেকশন টুলের পরে দেখেন আরেকটা জিনিস যেটা থাকে, আরেকটা হচ্ছে আপনার বাইরে যে এয়ারপোর্টের ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কি করে, আপনি ধরেন রেক্টেঙ্গেলটাই নিলেন। যখন একটা রেক্টেঙ্গেল ড্র করলেন, আপনি যখন রেক্টেঙ্গেলটা ড্র করলেন, রেক্টেঙ্গেল ড্র করার পরে এখানে যেটা থাকলো, আপনি সিলেকশন টুল দিয়ে যেটা করতে পারেন, এই যে এই যে কর্নারে যে বাউন্ডিং বক্সটা থাকে, বাউন্ডিং বক্সের যে পয়েন্টগুলো এগুলো ধরলে শেপটাকে রিশেপ করা যায়, তাই তো, বিভিন্ন শেপে। আচ্ছা, রিশেপটা যখন করেন তখন কি হয়, আপনি এই পয়েন্টটা যখন আসে ড্র্যাগ করেন, এই দিকের পুরো লাইনটা আপনার মুভ হচ্ছে, তাই তো। আবার যদি আপনি এইখান থেকে মুভ করেন, এই পুরো লাইনটা মুভ হচ্ছে, লাইনটা উপরে উঠে আসতেছে, এই লাইনটা পুরো বাইরে চলে যাচ্ছে। আপনার দরকার যে এই লাইনটা না, আমার কোনো কারণে এই পয়েন্টটা শুধু মুভ হবে, অন্য পয়েন্টগুলো যা আছে তাই থাকবে। যেমন ধরেন আমি এটাকে যদি ছোট করে নেই, আমি চাচ্ছি যে শুধু এই পয়েন্টটা উপরের দিকে মুভ হবে, অন্যগুলো হবে না। অর্থাৎ প্রতিটা পয়েন্টকে আমি আলাদা আলাদা করে যদি সিলেকশন করতে চাই বা সিলেক্ট করতে চাই, সেটার জন্য আমার হচ্ছে এই পাশের যে টুলটা থাকে, সিলেকশন টুলের পাশে যে টুলটা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এইটাকে যদি শো করি, এখন যদি আমি একটু জুম করে দেখাই, দেখেন এইখানে আপনাকে ব্লু কালারের চারটা ডট শো করে। সিলেকশন টুলে যখন আসি, সিলেকশন টুল নিলে আমাকে হোয়াইট কালারের অনেকগুলা ডট শো করে, যে চার কর্নারে চারটা, মাঝখানে এই আরো চারটা, মোট আটটা ডট আমাকে শো করে। আমি যখন সিলেকশন টুলে যাই আমাকে চার কর্নারের চারটা পয়েন্ট শো করে, এই পয়েন্টগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। যে ব্লু কালারের যে ছোট যে ডটগুলো আপনি সার্কেলগুলো, ব্লু কালার যে ছোট স্কোয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে চার কর্নারে, এই কর্নারগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট।
প্রতিটা শেপে আপনি যত শেপ নিয়ে কাজ করবেন প্রতিটা শেপে এরকম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে বানানো হয়। অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকে, কোথাও বেশি থাকে, যেহেতু একটা সার্কেল জাস্ট 4টা কর্নার দিয়ে ক্রিয়েট হয়েছে এই জন্য 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি লাইন হিসেবে চিন্তা করেন, এটাকে যদি একটা লাইন ধরেন, নিচের এই লাইনটা এইখানে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু হয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে শেষ হয়ে গেছে। দেখেন আমি যদি এই যে একটু আরেকটু জুম করে যাই, এইখানে যে পয়েন্টের উপরে এসে আমার মাউসের কার্সরটা রাখি, আমাকে লেখা দেখায় অ্যাঙ্কর, অর্থাৎ এই পয়েন্টগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টগুলোর যেটা কাজ সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আপনি চাচ্ছেন এই পয়েন্টটাকে মুভ করবেন শুধু, আমি সিলেকশন টুল দিলে পুরো লাইনটা মুভ হয়। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি যখন এই পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই পয়েন্টটা শুধু ব্লু কালার আছে, বাকিগুলো কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। দ্যাট মিন্স এই পয়েন্টটা শুধু এখন সিলেক্ট অবস্থায় আছে, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যখন এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি ভিতরের দিকে নিয়ে আসি, দেখেন আমার ছিল একটা রেক্টেঙ্গেলটাকে আমি টোটালি ডিফারেন্ট আরেকটা শেপে কনভার্ট করে ফেললাম। জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ভেতর দিকে নিয়ে আসলাম, আর কিচ্ছু করিনি। আবার যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাকে এখন শো করে। আমি চাইলে এটাকে আবার এই যে অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে যখন অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আবার এখানে আমি নিয়ে আসতে পারি। ওকে, আবার চাইলে হচ্ছে আমার যতটুকু এই যে সিলেক্ট করে নিলাম, ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটাতে যেভাবে আমার শেপটাকে ট্রান্সফর্ম করা ইচ্ছা, আবার এই পয়েন্টটাকে নিব আমি, এই পয়েন্টটাকে আমি এরকম নিলাম, এই পয়েন্টটাকে এরকম নিলাম। আমার শেপগুলোকে আমি মডিফাই করতে পারি আমার প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টকে চেঞ্জ করার মাধ্যমে, যে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরেও আমি মডিফাই করতে পারি। তো আমার যে অরিজিনাল শেপটা ছিল, ধরেন এটা ছিল, এই শেপটা ছিল। এর আগে আমরা যেটা দেখলাম, আমি যদি কর্নারগুলোকে কার্ভ করতে চাই, কার্ভ করতে চাইলে কি হচ্ছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা কর্নার ধরে কার্ভ করলেই সবগুলো কর্নার একসাথে কার্ভ হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কি, যে সবগুলো কর্নার আমার কার্ভ হবে না, আমার কোনো একটা কারণে এরকম একটা ডিজাইন দরকার যে জাস্ট এই দিকের কর্নারটা রাউন্ড হবে আর এই দিকের কর্নারটা রাউন্ড হবে, এই দুইটা শার্প কর্নার থাকবে। তো সেটার জন্য আমি কি করব, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যেই পয়েন্টটাকে বা যেই কর্নারটাকে আমি কার্ভ করতে চাই, শুধুমাত্র ওই দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এইখানে ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে শিফট ধরে রাখতে হবে, শিফট ধরে ক্লিক করলে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আদারওয়াইজ আমি যদি শিফট না ধরি, জাস্ট এইখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এই যে দেখেন প্রথমে যে জিনিসটা ছিল, ডিরেক্ট সিলেকশন টুলে থাকলাম, আমার এই যে চারপাশেই কিন্তু আমার এই ডটটা দেখায়, যেটা দিয়ে আমি কর্নারটাকে রাউন্ডেড করতে পারি। এখন যদি আমি শুধুমাত্র এই কর্নারটার উপরে ক্লিক করি, এইখানে শুধু এই একটা রাউন্ড কর্নার দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ এই পয়েন্টটা যেহেতু সিলেক্টেড আছে, শুধু এই পয়েন্টটার কর্নারটাকে বা কর্নারটাকেও কার্ভ করে দিতে পারবে। আমি যখন ড্র্যাগ করি, এই কর্নারটা কার্ভ হচ্ছে। আবার হচ্ছে এই কর্নারটাকে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দিকে যখন ড্র্যাগ করলাম, এটাও কার্ভ হচ্ছে। আমি চাচ্ছিলাম কি দুইটা একসাথে কার্ভ করব, দুইটা একসাথে কার্ভ করার জন্য আমার দুইটাকে আলাদা আলাদা করে একসাথে সিলেক্ট করতে হবে। দুইটাকে একসাথে কিভাবে সিলেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করলাম, এই পয়েন্টটা সিলেক্ট হলো, শিফট ধরে রেখে এইখানে ক্লিক করলাম। অর্থাৎ মাল্টিপল অবজেক্ট যখন আমরা সিলেক্ট করি, সেটা অ্যাঙ্কর পয়েন্ট হোক কোনো অবজেক্ট হোক, শিফট ধরে রেখে সিলেক্ট করতে হয়। আমি শিফট ধরে রেখে যখন ক্লিক করলাম, দুইটা পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমি এইখান থেকে যতটুকু ড্র্যাগ করব উপর থেকে, নিচেরটাও কিন্তু ঠিক ততটুকুই কার্ভ হবে। আমি এটাকে কার্ভ করে ফেললাম। তারপরে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট টুল থাকলো, আপনি এই শেপটাকে নষ্ট করতে চান আপনার মন মতো, নষ্ট করেন। যেভাবে এটাকে আপনি ধ্বংস করতে চান ধ্বংস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি পয়েন্টগুলোকে যা ইচ্ছা তা বানাইতে পারেন, এটা পুরোপুরি আপনার মর্জি। যে আপনি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপ ক্রিয়েট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ট্রাই করতে পারেন। তারপরে ধরেন এই কর্নারটা আপনি চাচ্ছেন একটু রাউন্ড করে দিবেন, এখান থেকে জাস্ট ধরে এই যে দেখেন আমি যখন ধরলাম সবগুলো পয়েন্ট একসাথে রাউন্ড হয়ে আসছে। আমি এইটাকে আলাদা করে সিলেক্ট করার জন্য জাস্ট ক্লিক করলে এটা আলাদা করে সিলেক্ট হবে। এখন যদি আমি এটাকে রাউন্ড করি, এটা আরো রাউন্ড হবে, রাউন্ড হয়ে গেল। এরকম ভাবে আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারেন জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল থেকে। আর সিলেকশন টুল থেকে পুরো শেপটাকে মডিফাই করা যায়, আর ডিরেক্ট সিলেকশন টুল থেকে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করা যায়। এতটুকু আমি শিওর যে মোটামুটি ক্লিয়ার, এখানে কঠিন কোনো কিছু ছিল না। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট রেক্টেঙ্গেল টুলের নিচে যে টুলগুলো থাকে আমি আপনাকে দেখাইলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। আমরা এতক্ষণ এই যে ম্যানুয়ালি যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা করলাম, ওই জিনিসটা আপনাকে অটোমেটিক করে দিবে। দেখেন এটা যখন আমি ড্র করলাম, নিজে নিজে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে চলে আসছে। বোঝা গেল?
এটা হচ্ছে আপনার এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের কাজ। তো এইটা আপনার বেসিক্যালি খুব একটা কাজে আসে না। রেক্টেঙ্গেল টুল দিয়ে যেহেতু আমরা সিলেকশন টুল থেকে আমার ইচ্ছে মতো যতটুকু দরকার ততটুকু পরিমাণে আমি রাউন্ড করে নিতে পারি। এই জন্য রাউন্ডেড সিলেকশন টুলটা বা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা আপনার দরকার পড়ে না। এরপরে যেটা আছে ইলিপস টুল। আপনাকে রেক্টেঙ্গেল টুলে আমি অনেক বেশি সময় নিয়ে বুঝাইছি এই জন্য যে একটা টুল যদি আপনি বুঝে যান বাকিগুলোর কাজ এক, শুধুমাত্র শেপগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। ওইটা রেক্টেঙ্গেল ছিল, ইলিপস টুল দিয়ে আপনি ইলিপস আঁকতে পারেন। এই যে বিভিন্ন ধরনের ইলিপস আপনি আঁকতে পারেন। আপনি হাত যেইভাবে যেদিকে ঘোরাবেন ওইভাবে ওই দিকে যাবে। আপনি চ্যাপ্টা করে নিতে চান, এটা এরকম করে নিতে চান, আপনি এরকম ড্র করতে চান, যেটা ড্র করতে চান ড্র করতে পারেন। এখন দেখেন আমি ড্র করলাম, আমার হাতে এটা একদম পারফেক্ট সার্কেল হয়ে গেছে। আপনার হাতে হয়তো যখন ড্র করতে যাবেন প্রথম দিকে এরকম পারফেক্ট সার্কেল আসবে না, আপনি হয়তো আনতে অনেক স্ট্রাগল করতে হতে পারে। তো যে জিনিসটা হবে আপনাকে জাস্ট, আচ্ছা সবগুলোকে আমি ডিলিট করে দিই, সবগুলো সিলেক্ট করে রেক্টেঙ্গেলটা আপনি যেভাবে ড্র করছেন স্কোয়ার শেপের জন্য, এখানে আপনার সার্কেল আঁকার জন্য একই। এই জিনিসগুলো কিন্তু সার্কেল না, এগুলো হচ্ছে ইলিপস। জাস্ট বিভিন্ন শেপে আপনি ইলিপস নিচ্ছেন, আপনি চাচ্ছেন সার্কেল। সার্কেল যে কোনটা, যেটার ওই যে রেডিয়াস সব দিকে সমান হয়, অর্থাৎ কি ব্যাসার্ধ সব দিকে সমান হয়, ওই জিনিসটার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট শিফট ধরে যখন ড্র্যাগ করবেন সার্কেল হবে, শিফট ধরে রেখে ড্র্যাগ করবেন সার্কেল হবে। বোঝা গেল? এইখানেও আপনার সেম ওই যে এতক্ষণ যেই প্রপার্টিস গুলো দেখাইলাম, কপি করার জন্য, অ্যাকশন রিপিট করার জন্য, বারবার যে রিপিট কপি করার জন্য যে জিনিসগুলো, সব জিনিস হিসেবে আপনি এটাকে যে অল্টার ধরেন, ড্র্যাগ করেন, কপি হয়ে গেছে, আবার কন্ট্রোল ডি দিতে থাকেন, কপি দিতে থাকবে, এরকম করে সব জিনিসগুলাই সেম। বাট এটা হচ্ছে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট শেপে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। যেমন ধরেন এখানে আপনি নিলেন, নেওয়ার পরে এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি মনে করেন যে ডিম আঁকবেন, ডিম আঁকতে চাইতেছেন। যে ডিম আঁকার কেন দরকার, কোনো কারণে আপনার দরকার হইতেই পারে। কেন দরকার হইতে পারে এটা আমি জানি না। যেমন আপনার কাছে মাঝখানে যেমন অনেকক্ষণ ধরে কথা শুনতেছেন, বক বক শুনতেছেন, হয়তো বোর হয়ে গেছেন, একটু জাস্ট রিল্যাক্সের জন্য শুনেন। আমি যখন ক্লাস 4 বা 5 এ পড়ি ওই সময় হবে, হ্যাঁ মেবি 4 এ পড়ি, তো আর্টের প্রতি আমার অনেক ইন্টারেস্ট ছিল, আঁকা আঁকির প্রতি, আঁকতে পারতাম। আমি মোটামুটি ভালোই আঁকতাম, মানে একদম যে খারাপ আঁকতাম এরকম না। তো তখন আমার আব্বু বললো যে আরেকটু ভালো আঁকার জন্য যে একটা স্যারের কাছে একটু আর্ট শিখতে। তো আমাদের স্কুলে এক টিচার ছিল, উনি হচ্ছে আর্টে জাস্ট আপনার আহ, চারুকলা থেকে অ্যাওয়ার্ড পাইছে, তো অ্যাওয়ার্ড পাওয়া এক টিচার ছিল। তো ওনার কাছে গেলাম আর্ট শিখতে। 4 বা 5 এ পড়ি, মোটামুটি ভালো আঁকাই আমি জানি, তখন অনেক কিছু আঁকতে জানি। তো ওনার কাছে যেদিন আমি আর্ট করতে গেলাম, প্রথম দিন যাওয়ার পরে 1 ঘন্টা ধরে উনি কাগজের মধ্যে আঁকতে দিছে কি, যে স্ট্রেট লাইন আঁকতে হবে আর হচ্ছে কার্ভ লাইন আঁকতে হবে, মানে সরল রেখা বক্ররেখা, সোজা লাইন আর এরকম ঢেউ 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 লাইন আঁকতে হবে। তো আধা ঘন্টা ধরে আমি কাগজের মধ্যে শুধু এরকম লম্বা লম্বা লাইন আঁকছি, বাঁকা বাঁকা লাইন আঁকছি। তো স্যার যেহেতু মানে কথা বলেই চড়থাপ্পড় মারে, কোনো কিছু প্রতিবাদও করতে পারেনি, চুপচাপ বিরক্তি নিয়ে শুধু আইকাই গেছি যে কোনো কথা বলেই চড়থাপ্পড় মারবে। তখন তো চড়থাপ্পড় না, ব্যাট নিয়ে ঘুরতো, লম্বা লম্বা ব্যাট নিয়ে ঘুরতো, বললেই বাড়ি মারতো। তো ভয়েও আর কিছু বলা যায়নি যে স্যার এগুলো কেন আঁকতেছে। তো যাই হোক, ভাবছি যে আচ্ছা প্রথম দিন আঁকি, দ্বিতীয় দিন গেলে হয়তো ভালো কিছু আসবে, অন্য কোনো কিছুই শিখাবে, গাছ টাছ নদী টদী আঁকা হয়তো কিছু একটা শিখাবে। যাই হোক গেলাম, প্রথম দিন আঁকার পরে বলতেছে, দ্বিতীয় দিন যাওয়ার পরে খুবই খুশি খবর ছিল যে আমাদের হচ্ছে তাল গাছ আঁকা হয়ে গেছে, সরি ইয়ে হয়ে গেছে, কার্ভ লাইন হয়ে গেছে, স্ট্রেট লাইন হয়ে গেছে। দ্বিতীয় দিন যেটা আমাকে দিছে সেটা হচ্ছে ডিম আঁকতে হবে আর হচ্ছে তাল গাছ আঁকতে হবে। তো প্রথম আধা ঘন্টা বসে বসে আমি ডিম আঁকছি, এরকম ডিম, ডিম আঁকতে হয়, বসে বসে ডিম আঁকলাম আর হচ্ছে তাল গাছ আঁকলাম। তো ডিম আর তাল গাছ আঁকার পরে আমি ডিসাইড করছি যে না, আর আর্ট শিখবো না। এই বসে বসে ডিম আঁকা আর হচ্ছে স্ট্রেট লাইন আঁকা, কার্ভ আঁকা, এই জিনিস শিখে আমার কোনো কাজ নেই, এগুলো শিখে আমার কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে আমি খুব ভালো আঁকা পারি, নিজে নিজে আঁকা যতটুকু পারি শিখে নিব। তো আর্ট শিখা আমার ওই জায়গায় বাদ, আর্ট আর আমার কোনোদিন শেখা হয়নি। তারপর যতটুকু পারছি নিজে নিজে আঁকছি। তারপরে যেটা হয়েছে, অনেক পরে এসে, অনেক 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 পরে এসে, জাস্ট কয়েক বছর আগে যখন গ্রাফিক ডিজাইনিং এ ঢুকলাম, ঢোকার পরে গ্রাফিক ডিজাইনে বিভিন্ন আপনার ট্যাব পাওয়া যায়, ড্রয়িং ট্যাব পাওয়া যায়, আঁকার জন্য, আঁকা আঁকির জন্য সুবিধা হয়। তো একটা ট্যাব যখন আমি নিলাম, আমি ভাবছি যে ট্যাবটা তো নিছি, এখন তো আঁকা আঁকি অনেক ইজি হয়ে গেছে, বসে খুব ইজিলি আঁকা যায়। তো আমি যখন ওই ট্যাবটা নিলাম, আঁকতে যে সিলেকশন টুলটা যে আপনি নেন, এই সিলেকশন টুলটা নিয়ে এটা যখন আপনি সিলেক্ট করেন, এটা আপনাকে একটা বাউন্ডিং বক্স দিয়ে দেয়। আমরা যেটা জানি এটাকে ছোট বড় করা যায়, যে শিফট ধরে রেখে যদি আমি ছোট বড় করি এই প্রপোর্শনে ছোট বড় হয়। এখন আপনি যদি এইটাকে সিলেকশন টুল না নিয়ে এইটাকে সিলেক্ট করে ড্রিক সিলেকশন টুল নেন, ড্রিক সিলেকশন টুল নিলে ও আপনাকে কি করে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট শো করে। আপনি জানেন ড্রিক সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করা যায়। যেমন আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা নেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই দিকে যে দুইটা লাঠির মতো বের হইছে, এই লাঠি দুইটাকে হ্যান্ডেল বলে। হ্যান্ডেল কি, এই জিনিসটা পরে আমরা আসবো, এটার জন্য আরেকটা আলাদা টুলস আছে। জাস্ট এটা যেহেতু কার্ভ ছিল এই জন্য হ্যান্ডেল গুলো আসছে। আপনার হচ্ছে কোনো কোণ, আপনার যদি কোণ থাকে বা শার্প কর্নার থাকে সেইখানে এই হ্যান্ডেলটা আসে না। যদি রাউন্ড থাকে সেই ক্ষেত্রে এইটা আসে হ্যান্ডেলটা। কেন আসে ওইটা পরে এই টুলসটা যখন আসবো তখন ভালো করে এক্সপ্লেইন করবো। এখন যখন এই পয়েন্ট আপনি সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে নিলে এইটাকে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন,
দেখেন শেপ হয়ে যায়। জাস্ট এইটাকেই আপনি ওই যে ডিমের কথা যে বললাম, এটাকে আপনি ক্লিক করে হালকা একটু উপরের দিকে ড্র্যাগ করেন, ডিম হয়ে যায়। ডিম বানানো আপনি শিখে গেছেন যে কিভাবে ডিম বানাবেন। তো এই জিনিসটা আপনাকে এইটা বোঝানোর জন্য না, ডিম বানানোর জন্য জাস্ট আপনি হচ্ছে শেপটাকে কিভাবে মডিফাই করবেন। আপনি চাচ্ছেন যে এই দুইটা পয়েন্ট একসাথে শুধু মুভ করবে, এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, দুইটাকে সিলেক্ট করে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন কি হচ্ছে, আপনি ডিফারেন্ট আরেকটা শেপ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে শেপগুলো আছে, যে বেসিক শেপগুলো থেকে আপনার অন্যান্য মোটামুটি সব রকমের সব ধরনের শেপই করা সম্ভব। আপনি এটাকে আরো মডিফাই করতে চান, তারপরে ধরেন যে এখানে যেটা থাকলো, এই পয়েন্টটাকে আপনি শুধু সিলেক্ট করেন, এটাকে কমায় নিয়ে আসেন, দেখেন এই যে এটাকে উপরে নিচে নেওয়া যায়, আপনি যেই দিকে মুভ করবেন ওই দিকে মুভ করানো যায়, আপনি এইভাবে মুভ করেন, আরেকটা ডিফারেন্ট জিনিস, আরেকটা ডিফারেন্ট শেপ, এইরকম করে অসংখ্য শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করে আপনার বেসিক শেপগুলোকে ইউজ করে। এখন হলো এই যে বেসিক শেপগুলো আপনি দেখলেন, এইখানে যে জিনিসটা থাকলো, আপনি সার্কেলটাও দেখলেন, সার্কেলের কি কাজ, সার্কেল দিয়ে কি কাজ করে, রেক্টেঙ্গেল দিয়ে কি কাজ করে। এরপরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে পলিগন। পলিগন যে জিনিসটা এই যে আমি ড্র করলাম, যে জিনিসটা দেখতেছেন এটা কি পলিগন বলে। পলিগনের কয়টা সাইড থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বাংলায় যেটাকে কি বলে, তল। জ্যামিতিতে, জ্যামিতিতে তল বলে। বা এইখানে আপনি যদি স্লাইড বলেন, যে কয়টা স্লাইড আছে এখানে, জাস্ট স্লাইড আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা স্লাইড আছে। তো ছয়টা স্লাইড আছে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে পলিগন বলে। পলিগনটাকেও আপনি একইভাবে এই যে দেখেন সিলেকশন টুল নিয়ে এগুলাকে আপনি মডিফাই করতে পারেন। সিলেক্ট করেন, আপনি এই যে মেসেঞ্জারের মাঝখানে এই আইকনটা দেখেন না, আপনারা যে মেসেঞ্জার ইউজ করেন ফেসবুক মেসেঞ্জারটা, ওইটার মাঝখানে অনেকটা এরকম একটা আইকন থাকে। জাস্ট এটা আরেকটু ভালো থাকে, এই জিনিসটা কম থাকে, মাঝখানে স্পেসটা কম থাকে, জাস্ট এরকম একটা আইকন থাকে। বাট এই জিনিসগুলো দেখেন এক একটা শেপ থেকে কিভাবে আরেকটা শেপ নিয়ে আসা যায়। এই যে পলিগনটা ছিল, পলিগনটা আপনি এই পলিগনটা দিয়ে আপনার কি কাজ, পলিগনটা হচ্ছে এরকম কোন ডিজাইন আপনার দরকার হতে পারে, যেমন হানি বি বা হানি মৌমাছির বাসা বানাবেন যখন, এরকম ডিজাইন আপনার দরকার পড়ে, যেটাকে আপনি যে কন্ট্রোল ডি দিয়ে এরকম কপি করে নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি এটাকে নিয়ে আসলেন, বসায় দিলেন, এইটাকে আবার এখানে নিয়ে যান, এরকম করে বসে আপনি ডিজাইন করতে পারেন। বিভিন্ন ধরনের শেপ আপনি বানিয়ে নিতে পারেন, এই ডিজাইনগুলো আপনি করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেরকম ইচ্ছা করবেন। এখন দেখেন আপনার এখানে যেটা ছিল, রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, যেটা খুব একটা দরকার নেই, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। স্টার টুল যেটা ড্র্যাগ করলেন স্টার রেখে দিবেন, ড্র্যাগ করলেন স্টার রেখে দিচ্ছে, ছোট করেন বড় করেন যেরকম করেন স্টার রেখে দিচ্ছে, স্টার রেখে দিচ্ছে, বাট অন্য কোনো কিছু করতেছে না। এখন আমার দরকার আপনি একটা ত্রিভুজ আঁকবেন, ত্রিভুজটা কিন্তু এখানে নাই। রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস আছে, পলিগন আছে, স্টার আছে, ফ্ল্যাট টুল আছে, কিন্তু ত্রিভুজ আঁকার জন্য কিছু নাই, ট্রায়াঙ্গেল টুল বলতে কোনো কিছু নেই। এখন আপনি ট্রায়াঙ্গেল কিভাবে আঁকবেন, এখন আপনি ট্রায়াঙ্গেলটা কিভাবে আঁকবেন সেটা হচ্ছে আপনার কোশ্চেন। ট্রায়াঙ্গেল আঁকার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে পলিগন টুলে যান। পলিগনে এখানে আমরা কটা দেখলাম, কয়টা স্লাইড থাকে, ছয়টা স্লাইড থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা আগে বলছি। ছয়টা স্লাইড থেকে আমার তিনটা স্লাইড নিতে হবে। এটার জন্য আমি কি করব, আপনি যেটা করবেন, জাস্ট পলিগনটাতে ক্লিক করে ড্র্যাগ করবেন, এখানে এসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনাকে দেখাচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে কত দূর পর্যন্ত, মানে কতটুকু বড় হবে ওই জিনিসটা বোঝাচ্ছে, 0.6 ইঞ্চ। স্লাইডস দেখাচ্ছে কয়টা, ছয়টা, বাই ডিফল্ট যেটা থাকে, বাই ডিফল্ট ছয়টা স্লাইড দিয়ে একটা পলিগন হয়। ছয়টা স্লাইড থেকে এই যে উপরে যে আইকন দুটো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বুঝতেই পাচ্ছেন এই স্লাইডগুলোকে বাড়ানো বা কমানো যায়। আমি কি করলাম, এখান থেকে স্লাইড কমায় কিনে নিয়ে আসলাম, ওকে দিলাম, আমার ত্রিভুজ
আচ্ছা, যারা দেখতে পান নাই বা মিস করছেন ওই জিনিসটা আমি বলতেছি, যেটা ছিল, ধরেন আপনি পলিগনটা নিলেন, আপনি পলিগনটা নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন না, আপনি জাস্ট ক্লিক করে ছেড়ে দিবেন। ক্লিক করে যখন ছেড়ে দিবেন, আপনি এখানে আপনার যে স্লাইডারটা আসবে, স্লাইডারে এখানে হচ্ছে স্লাইডের সংখ্যা, আপনি আপনার বাই ডিফল্ট তো 6 থাকে, 6 থাকে, আপনি এখান থেকে জাস্ট কমায়, ও সরি, সরি ভাইয়া, যেটা ছিল আমি হচ্ছে ত্রিভুজ যেভাবে আঁকবো, ত্রিভুজ আঁকার জন্য যারা মিস করে গেছেন আমি আবার বলতেছি, ওইটা হবে জাস্ট এখান থেকে আপনি প্রথমে পলিগনটা নিলেন, পলিগনটা নিয়ে এরকম ক্লিক করে ড্র্যাগ করবেন না। হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে। আপনার হচ্ছে যে পলিগনটা নিয়ে ক্লিক করে ড্র্যাগ করার দরকার নেই, আপনি পলিগনটা নিয়ে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এখানে বাই ডিফল্ট স্লাইড থাকে 6, 6 থেকে আপনি কমায় জাস্ট 3 তে নিয়ে আসেন। 3 তে দেখেন 3 এর নিচে আর যাবেও না, এটা স্লাইড 3 এর নিচে যাবে না। যখন 3 তে নিয়ে আসবেন, 3 তে নিয়ে এসে আপনি এখন যদি ওকে দেন, আপনি ত্রিভুজ পেয়ে যাবেন। দেখেন ত্রিভুজ চলে আসছে। ওকে, এটাকে আপনি জাস্ট বড় করে না, যে এইভাবে হচ্ছে আপনার যদি ট্রায়াঙ্গেল দরকার পড়লে আপনি ট্রায়াঙ্গেল ড্র করতে পারবেন। এখন যেটা ছিল, আপনি এই যে এইখানে বাই ডিফল্ট যেটা থাকে, ধরেন 6 ছিল পলিগনটা, 6ই থাকুক, ওকে দিলাম, আমি একটা পলিগন ক্রিয়েট হইল। একটা পলিগন ক্রিয়েট হইলো, এই জিনিসটাকে আপনি যেটা করতে পারেন, ধরেন পলিগনটা ড্র করার সময় আমি যে পলিগন টুল নিই, পলিগন টুল নিয়ে যখন এই যে দেখেন একটু আহ, দেখা যাচ্ছে কি ঠিকমতো, প্রবলেম হচ্ছে দেখতে? আচ্ছা, দেখেন পলিগনটা আপনি যেটা করলেন, ক্লিক করে ড্র্যাগ, আপনি ক্লিক করে জাস্ট অপশন যখন আসলো ওইখান থেকে 3 দিলেন, ত্রিভুজ হয়ে গেল। আরেকটা যেটা করতে পারেন, আপনি ক্লিক করে যখন ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে দেখেন আমি এখনো ছাড়ি নাই, মাউসটা এখনো ধরে রাখছি, ক্লিক করে ড্র্যাগ করে মাউসটা ধরে রাখছি, ধরে রেখে আমার কিবোর্ড থেকে, কিবোর্ডে যে আপ অ্যারো অর ডাউন অ্যারো থাকে, আপ অ্যারো ডাউন অ্যারো, ডাউন অ্যারোতে যদি আমি ক্লিক করি দেখেন স্লাইড একটা কমে গেছে, আরেকবার ক্লিক করলাম আরেকটা কমে গেছে, চতুর্ভুজ হয়ে গেছে, আরেকবার আমি প্রেস করলাম ত্রিভুজ হয়ে গেছে। এখনো কিন্তু আমি ড্র্যাগ করে ছেড়ে দিইনি, এটা ধরে রাখা অবস্থায়, ধরে রাখা অবস্থায় আমি যদি আবার উপরের দিকে যে কিবোর্ডের আপ অ্যারোটা যদি আবার উপরে আমি প্রেস করি, ট্যাপ করি, দেখেন এটা আবার হচ্ছে উপরে যাচ্ছে, এই যে স্লাইড এখন বাড়তেছে। ওকে, দেখেন এখন হচ্ছে এরকম একটা ইফেক্ট চলে আসছে, কারণ আমি স্লাইড বাড়ায় দিচ্ছি। আর যদি যেটা হয়, আমি এই স্লাইডটাকে, এটা তো এখন আর কিছু করা যাবে না, আবার ধরেন এই যে পলিগনটা নিলাম, পলিগনটা নিয়ে আমি যখন ক্লিক করে ড্র্যাগ করলাম, ছেড়ে দেওয়ার আগে আমি যদি কমায় দিই, ডাউন অ্যারোতে প্রেস করি, তাহলে হচ্ছে কমে যাবে, ট্রায়াঙ্গেলের নিচে এটা যাবে না। অর্থাৎ আপনি যেটা এখানে যে ক্লিক করে এখান থেকে স্লাইড কমায় যে কাজটা করতেন, এই কাজটা আপনি শর্টকাটে করতে পারেন, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ছাড়া যাবে না, না ছেড়ে উপরের দিকে ড্র্যাগ করতে থাকবেন, আপনার পলিগনের যে কয়টা স্লাইড দরকার পড়ে স্লাইড বাড়তে থাকবে, কমতে থাকবে। ওকে, সেম জিনিসটা ধরেন এটা পলিগনে রেখে দেই, এই একই কাজ একই জিনিস আপনি করতে পারবেন হচ্ছে আপনার স্টারটা থেকে। ধরেন এই যে স্টারটা নিলেন, এখানে আপনি স্টারে বাই ডিফল্ট হচ্ছে 5টা কর্নার থাকে, 5টা কোণ থাকে, এইটাকে আপনি জাস্ট এই যে ক্লিক করলে এখানে আপনার দেখায় যে পয়েন্ট কয়টা, 5টা পয়েন্ট, আপনি চাইলে এখান থেকে পয়েন্ট বাড়ায় দিতে পারেন, আমি 11 দিলাম, 11 দিলে এরকম একটা জিনিস চলে আসবে। আপনি চাইলে এইটাকে যেটা দেখালাম একইভাবে করতে পারেন, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে না দিয়ে ডাউন অ্যারোতে ক্লিক করেন, স্টার কমতেছে, এটা সর্বোচ্চ লাস্ট ট্রায়াঙ্গেল পর্যন্ত যাবে, এরপর আর যাবে না। আপনি যদি বাড়াতে চান ধরে রেখে জাস্ট যতটুকু আপনার বাড়ানো দরকার, যত আপনি চান বাড়ায় দেন, বাস হয়ে গেছে। বোঝা গেল? বোঝা গেছে কি করলাম এতক্ষণ? এখন আমাকে বলেন, বোঝেন নাই কে? আচ্ছা, একবারের জন্য জাস্ট বলে দিই, পলিগন টুলটা নিবেন, পলিগন টুলটা নিয়ে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ছেড়ে না দিয়ে আপনার কিবোর্ডের মাউস, আপনার কিবোর্ডের হচ্ছে আপ অ্যারো যেটা, ওইটাতে যদি আপনি ড্র্যাগ করতে থাকেন স্লাইডটা বাড়বে। ওকে, আপনি চাচ্ছেন ত্রিভুজ, তার মানে হচ্ছে আপনার স্লাইড কমাইতে হবে, আপনার কিবোর্ডের ডাউন অ্যারো যেটা, সেটাতে যদি প্রেস করতে থাকেন তখন হচ্ছে স্লাইড কমতে থাকবে, এবং লাস্ট যেটা আসবে সেটাই হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ পাবেন। ওকে, এতটুকু যদি হয়, এখন আমাকে বলেন এইটুক পর্যন্ত বোঝেন নাই কে কে, বা এইটুক পর্যন্ত কোনো সমস্যা ছিল কার?
যদি কোনো সমস্যা থাকে বলেন। ও আচ্ছা, ফ্লেট টুল যেটা, ফ্লেট টুলটা অ্যাকচুয়ালি আপনার কখনো কোনো কাজের না। এটা আছে এই জন্য আপনাকে দেখাই দিই যে ফ্লেট টুল যেটা, ফ্লেট টুল দিয়ে আপনার ওই যে লেন্সের উপরে যে আলোর রশ্মি করে, ফ্লেট যেটাকে বলে, ওই রকম কোনো ইফেক্ট যদি আপনি ক্রিয়েট করতে চান, দেখেন আমি দেখাই জাস্ট। আমি ফ্লেট টুলটা নিলাম, ক্লিক করলাম, এরকম একটা ইফেক্ট আমাকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এরকম একটা ইফেক্ট আমাকে দিয়ে দিচ্ছে। বাট এই টুলটা আপনার দেখবেন যে কখনোই ইউজ করা হবে না। আপনি যতদিন থাকবেন মানে কাজ করবেন ইলাস্ট্রেটরে, এরকম এই টুলস আপনার কখনোই লাগবে না। কারণ এই জিনিস যদি আপনার দরকার পড়ে, সেটা আপনি ম্যানুয়ালি করবেন। কারণ ওইটার উপরে আপনার কন্ট্রোল থাকে ভালো, যে এইখানে এইটা থেকে আপনি এটা কতটুকু ডিস্টেন্স দিবেন, কতটুকু দূরে যাবে, এইটা কিন্তু আপনার ফ্লেট টুল ডিফাইন করে দিতে পারেন আপনাকে। আপনি চাইলে এই জিনিসটা এখন আপনার আরো দূরে লাগতে পারে, বাট ফ্লেট টুল কিন্তু এটা আপনাকে করে দিতে পারতেছে না। এটা just দেখেন একটা চোখের মতো শেপ করলো বা একটা লাইটের আলো করতেছে, রিফ্লেক্ট করতেছে, ওই জিনিসটা আপনাকে বানায় দিচ্ছে। এই জিনিসটা এর বাইরে অ্যাকচুয়ালি আর কোনো কাজ নেই। তো এই জন্য এই টুলসটা দেখানো এই জন্য হয় না যেটাতে আপনি কোনো কিছু করবেন না। আপনার শেপগুলো যেগুলো, শেপগুলো জাস্ট একটা দুইটা তিনটা চারটা, রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, এই টুলের বাইরে আপনার এই চারটা শেপের বাইরে অন্যগুলো আপনাকে কাজ করা লাগবে না বা আপনার দরকার পড়বে না। তারপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই টুলটা লাগতে পারে বা এই টুলটা দিয়ে আমি কাজ করব, কিছু কিছু জিনিস নিজে একটু এক্সপ্লোর করবেন। তো নিজে নিজে এক্সপ্লোর করবেন যখন, নিজে শেখার মধ্যে আরেকটা ডিফারেন্ট মজা আছে। যে আমি আপনাকে দেখালাম না, আপনি নিজে নিজে ওটা ইনভেন্ট করে ফেলছেন, ডিসকভার করে ফেলছেন, ওটার মধ্যে একটা আলাদা মজা আছে। ফ্লেট টুলটা আপনার মজার জন্য রেখে দিলাম, আপনি নিজে নিজে ওই মজাটা নিয়ে নিন। আচ্ছা, এইটা গেল। এতটুকু হইলে এখন আমাকে বলেন যে আজকে আর কি কি প্রবলেম ছিল যেটা আপনারা বোঝেন নাই। আপনাদের ক্লাস ছিল মেবি 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা। অলরেডি আমরা 9:45 পর্যন্ত চলে গেছি, 9:45 পর্যন্ত চলে গেছি। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার রাখি। আপনাদের হয়তো এই উইকের পরে নেক্সট উইক থেকেই মনে হয় রমজান শুরু হয়ে যাবে। তো রমজান শুরু হয়ে গেলে আপনাদের ক্লাসটা আপনারা কখন নিতে চান? আমাদের কাছে যে ক্লাস শিডিউলটা আসছে, ওইখানে আমাকে বলা হয়েছে রমজানে আপনাদের ক্লাসটা হয়ে যাবে 7:30 থেকে 9টা পর্যন্ত। 2 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা হয়ে যাবে। 7:30 থেকে 9টা, এইটা একটা অপশন আছে আপনাদের কাছে। আপনারা যদি 7:30 থেকে 9টা না যান, তাহলে আপনাদেরকে যাইতে হবে 10টা থেকে 11:30 রাত। হয় আপনাদেরকে 7:30 থেকে 9টা, আদারওয়াইজ 10টা থেকে আপনাদেরকে যাইতে হবে 11:30। এখন আপনারা একটু ডিসাইড করেন যে কোন অপশনটা আপনারা নেবেন। আচ্ছা শুনেন, আমি যেটা বলতেছি, আপনারা আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে একটা চ্যাট গ্রুপ ক্রিয়েট করে নিতে, আপনারা কি করছেন? আপনারা হচ্ছে জাস্ট আপনাদের যে কোনো একজন, আমি বলি আপনাদের যে কোনো একজন একটা চ্যাট গ্রুপ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ওইখানে আপনারা নিজেরা নিজেরা ডিসকাস করবেন। সবার অপিনিয়ন নিবেন, যে একজন দুইজন বলছে এরকম না। সবার অপিনিয়ন নিবেন, সবার অপিনিয়ন নিয়ে মেজরিটি যেটা বলে যে 7:30 থেকে 10টা, 7:30 থেকে 9টা, নাকি আপনার 10টা থেকে 11:30, মেজরিটি যেটা বলে ওইটা আমাকে জানাবে যে আপনারা কোনটা যাচ্ছেন। এখন এখানে আমাকে লিখতে হবে না। এখন এখানে আমাকে না লিখে আমি যেটা বলতেছি যে আপনারা নিজেরা একটু ডিসকাস করে নেন, নিজেরা একটা চ্যাট গ্রুপ ওপেন করে ডিসকাস করে নেন। এই চ্যাট গ্রুপটা আপনাদের আরো অন্যান্য কাজেও লাগবে, এরকম ডিসকাশনের জন্য, কমন ডিসকাশনের জন্য লাগবে। নিজেরা ডিসকাস করে আমাকে যে কোনো একজন জানিয়ে দিবেন। ধরেন নেক্সট ক্লাসে আমি আপনাদের এখান থেকে একজন সিআর ঠিক করে দিব, যে সিআর কে হবে। সিআর মিন্স ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যিনি এই যে আপনাদের ইনফরমেশন গুলা আমার কাছে পৌঁছায় দিবে, বা আমার কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে পৌঁছাতে হয় যে পৌঁছায় দিবে। তো আমি সিআর ঠিক করে দিব নেক্সট ক্লাসে। তার আগে হচ্ছে আপনারা একটা গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে ওখানে নিজেরা ডিসকাস করে ফেলেন। ডিসকাস করে আমাকে আপনাদের ডিসিশনটা জানান যে আপনারা কোনটা চান। আপনারা জানানোর পরে আমি অফিসে জানাই দিব যে আপনারা কোন অপশনটা চুজ করছেন। ওকে, যেহেতু আরো একটা সপ্তাহ আছে, নেক্সট একটা ক্লাস আমাদের আছে, এই জন্য হচ্ছে আপনারা ডিসকাস করে নেবেন। এই গেল একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা ডিসকাস করবেন, অবশ্যই ডিসকাস করবেন। এটা যত দ্রুত পসিবল নেক্সট ক্লাসে আমাকে জানাই দিবেন এটা। আর আজকের ক্লাসে, হ্যাঁ শিওর বলেন, সেটাই জিজ্ঞেস করতেছি যে আজকের ক্লাসে কি কি প্রবলেম। আচ্ছা, আপনারা হচ্ছে যে যেটা আপনার একটা গ্রুপ করেন, চ্যাট গ্রুপ করে দরকার পড়লে আপনাদের গ্রুপে যে কোনো একজন একটু লিংকটা শেয়ার করে দেন। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম যে ওইখানে শেয়ার করে দেন। তাহলে হচ্ছে বাকিরা নিজ দায়িত্বে ওইখানে জয়েন হয়ে যাবেন নিজেদের মধ্যে ডিসকাশনের জন্য, যে নিজেরা নিজেরা এই যে এরকম প্রবলেমগুলো যখন অ্যারাইজ হয় বা কোনো রকম জাস্ট এইখানে যখন আসেন, এখান থেকে থাকলে এখানে উপরে থাকে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যখন আসেন দেখেন এখন হচ্ছে উইথ অর হাইট, আপনি কতটুকু কমাইতে চান। এখানে আমি যেটা নিলাম উইথটা হচ্ছে আমার 10 ইঞ্চ, হাইটটা হচ্ছে 5.5 ইঞ্চ আমাকে দেখাচ্ছে।
এখন আমি যদি উইডথটা কমাইতে চাই 10 ইঞ্চ থেকে আমি ধরেন 8 ইঞ্চ কমাই, 8 ইঞ্চ করে দিলাম, আমি এন্টার দিলাম, এটা হয়ে গেল। বোঝা গেল? আবার করেন, এই যে ট্রান্সফারে গেলাম, আপনি হচ্ছে হাইটটা কমাইতে চান, 5.54 ছিল, এখান থেকে আমি 3 করে দিলাম, এন্টার দিলাম, হয়ে গেছে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া।